কি জানি বললাম, আচ্ছা আগের দিনকে কি পড়ালাম যেন ভুলে গেলাম, কি মডেলটা, লিকুইড ড্রপ মডেল। আজকে হবে আমাদের নিউক্লিয়ার সেল মডেল। ঠিক আছে, নিউক্লিয়ার সেল মডেল। সেল কোথায়, সেল কথাটা কোথায় শুনেছিস বল? অ্যাটমের ক্ষেত্রে শুনেছিস তো, অ্যাটমে যে ইলেকট্রনগুলো থাকে তারা বিভিন্ন সেলে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তাই তো? সেই রকমই নিউক্লিয়াসের ক্ষেত্রেও নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন্স গুলো থাকে সেগুলো কিছু ডিসক্রিট সেলের মধ্যে থাকে। সেটা এবার আমরা কি করে ভাবতে পারছি, এর ব্যাপারে নিশ্চয়ই কোনো এভিডেন্স থাকতে হবে যার জন্য আমরা বলতে পারবো এই কথাটা। তো তার জন্য আমরা কি কি এভিডেন্স পেলাম না, দেখলাম যে কিছু কিছু নিউক্লিয়াই আছে একদম একদম সার্টেন, মানে পার্টিকুলার কিছু নাম্বার অফ নিউক্লিয়াই যাদের নিউক্লিয়ন নাম্বার হচ্ছে 2, 8, 20, 28, 50, 82, 126। এই 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 নাম্বার অফ নিউক্লিয়ন্স থাকলে কোনো নিউক্লিয়াই এর মধ্যে তাদের ক্ষেত্রে আমরা কিছু আলাদা প্রপার্টিজ দেখতে পাচ্ছি। কিরকম না, তারা অনেক বেশি স্টেবল হচ্ছে। অ্যাটমের ক্ষেত্রে আমাদের কি হয়, অ্যাটমের ক্ষেত্রে যখনই আমার যে কোনো অ্যাটমই চায় তার নিয়ারেস্ট যে নোবেল গ্যাস আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন চায়, সেখানে কিরকম হয়, লাস্ট সেলটা এইটটা ইলেকট্রন থাকে, মানে অক্টেট কমপ্লিট করে থাকে। তো এখানেতেও যে যে নিউক্লিয়াইতে এই নাম্বার অফ নিউক্লিয়ন্স আছে তাদের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি পাচ্ছি। নোবেল গ্যাসের ক্ষেত্রেও কি হয়, আমরা স্টেবিলিটি পাই একটা, ওই নাম্বার অফ নিউক্লিয়ন থাকে বলে। সেম এখানেও তো দেখা যায়, যখন আমাদের নিউক্লিয়াই নাম্বার 2, 8, 20, 28, 50, 82, 126 হয়, সেই সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা অনেক স্টেবল নিউক্লিয়াই পাই। তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা সেলের ব্যাপার আছে, যে জন্য এইগুলোর ক্ষেত্রে আমরা বেশি স্টেবিলিটি পাচ্ছি। যখনই একটা বেশি নিউক্লিয়াই অ্যাড করে দিচ্ছি, নিউক্লিয়ন অ্যাড করে দিচ্ছি, মানে ধর এইটার সাথে আর একটা প্রোটন আমি অ্যাড করে দিলাম, 9 হয়ে গেল, তখনই আমার কি হয়ে যাবে, স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এক্স্যাক্টলি ইলেকট্রনের ক্ষেত্রে হয়, ইলেকট্রনের যখন লাস্ট সেলেতে 8 থাকে, তারপরে তুই যদি একটা অ্যাড করিস তখন আমার স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় বলতে এই লাস্ট ইলেকট্রনটার বেরিয়ে আসার চান্স অনেক বেশি থাকে, স্টেবল কনফিগারেশন হয় না এটা। সেরকমই এখানেও এই নাম্বার অফ নিউক্লিয়াই যেগুলো থাকে সেগুলো স্টেবল কনফিগারেশন হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নিশ্চয়ই এক্ষেত্রেও অ্যাটমের মতোই একটা সেল স্ট্রাকচার আছে যার জন্য এইগুলো হচ্ছে। আচ্ছা, এই নাম্বার অফ নিউক্লিয়ন তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় ম্যাজিক নাম্বার। এই নাম্বারগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। এগুলো কি কিসের নাম্বার, নাম্বার অফ নিউক্লিয়ন, মানে প্রোটন নাম্বার হয়তো কোনো একটা, যেমন তোকে এক্সাম্পল দিই, ধর হিলিয়াম 24, এর দেখ প্রোটন নাম্বার 2, তাই তো? তাহলে আমি এখানে এই হিলিয়ামের নিউক্লিয়াসটার যে নাম্বারটা সেটা ম্যাজিক নাম্বার নিউক্লিয়াস বলতে পারবো। আবার কিছু কিছু অ্যাটম আছে যাদের ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়াস গুলোর প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার দুটোই ম্যাজিক নাম্বারের সাথে সেম হয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল দিলে 8 ও 16, তারপরে 20 ক্যালসিয়াম 40, এদের দেখ এর প্রোটন নাম্বারও 2, নিউট্রন নাম্বারও 2, তাহলে দুটোই আমার এখানে ম্যাজিক নাম্বার। তা আর এর 8, এরও 8, দুজনেরই এখানে ম্যাজিক নাম্বার 8, এখানে 20, নিউটন নাম্বার তাহলে 20 হবে, দুটোই ম্যাজিক নাম্বার হচ্ছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, ডাবলি ম্যাজিক নাম্বার। ঠিক আছে, এদের স্টেবিলিটি অনেক বেশি হয় ম্যাজিক নাম্বারের থেকেও, যারা ডাবলি ম্যাজিক নাম্বার হয় যে নিউক্লিয়াস গুলো তাদের স্টেবিলিটি অনেক বেশি হয়। বোঝা গেছে এই দুটো জিনিস? হ্যাঁ।
এই এক্সিস্টেন্স অফ ম্যাজিক নাম্বারটাই আমাকে এভিডেন্স দিচ্ছে কিসের? সেল স্ট্রাকচারে। আচ্ছা, এবার লেখ তাহলে। ম্যাজিক নাম্বারটা কি লিখে নিবি? মোটামুটি মোটামুটি বইতে পেয়ে যাবি তবু। Evidence to show existence of nuclear structure. First evidence কি? Separation energy of a neutron or a proton. সেপারেশন এনার্জি মানে কি? একটা নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন বা প্রোটনকে যদি তুই বার করে নিতে চাস তাহলে তোকে যে এনার্জিটা দিতে হবে। সেপারেশন এনার্জি প্রোটন, যেটাকে আমরা এসএন বলতে পারি or এসপি বলতে পারি রেসপেক্টিভলি, is larger for magic number nuclei. তাহলে ম্যাজিক নাম্বার নিউক্লিয়ার ক্ষেত্রে আমার বের করে আনতে বেশি টাইম, মানে বেশি টাইম বলছি, বেশি এনার্জি লাগবে। যেমন আমরা যখন অ্যাটমিকে পড়তাম, জাস্ট যার আউটার মোস্ট সেলে 8 ইলেকট্রন থাকতো, তার এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে আনা খুবই কষ্টসাধ্য, তো তখন ওকে অনেক বেশি এনার্জি দিতে হতো। সেম এখানে দেন that of a nucleus containing one more nucleon. ঠিক আছে, যদি এমন একটা নিউক্লিয়াস নিই যেখানে আর একটা এক্সট্রা আমি ঢুকিয়ে দিয়েছি, তার এখানে কি দেখলি? একটা ম্যাজিক নাম্বার দেখলি 8, যদি আর একটা তুই অ্যাড করে দিয়ে 9 করে দিস, তখন এখান থেকে একটা নিউক্লিয়নকে বের করে আনা অনেক সহজ। ঠিক আছে, অনেক কম তোর সেপারেশন এনার্জি লাগবে। কিন্তু যখনই আমার যদি 8টার জায়গায় যদি 7টা নিউক্লিয়ন থাকতো, 8টা, তাহলেও তোর কি হবে? তাহলেও তোর সেপারেশন এনার্জি কম হবে না। তোর এক্স্যাক্টলি তুই সেপারেশন এনার্জিটা তোর বেশি হবে শুধুমাত্র যাদের ম্যাজিক নাম্বার আছে। এক্স্যাক্টলি নোবেল গ্যাসের কথা ভাব, ঠিক সেরকম। তখন তুই যদি কোনো নিউক্লিয়াসের রিয়াকশন করিস, ও চাইবে একটা নিউক্লিয়নকে নিজের মধ্যে নিয়ে ওর ম্যাজিক নাম্বার তৈরি হয়ে যাবে। এখানে আমি বলতে চাইছি যে যাদের ম্যাজিক নাম্বার অফ নিউক্লিয়াই আছে তাদেরকে ভাঙা শক্ত, যাদের নয় তাদেরকে ভাঙা সহজ তুলনামূলকভাবে। এবার প্রত্যেকের সেপারেশন এনার্জি আলাদা আলাদা ভ্যালু থাকে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি দেখা যায়? যে ন্যাচারালি অকারিং আইসোটোপ গুলো আছে, সেখানটা কি দেখা যাচ্ছে লেখাটা? দিদি দেখা যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না, দেখ এবার। না দিদি, বোর্ডটা একটু উপরে তুললে ভালো হয়। আচ্ছা, নিচের লেখাটা আমি ইকো হচ্ছে কেন? দেখ এখানটায় লিখছি। বোর্ডটা উপরে তোলার কোনো উপায় নেই, বুঝলি? আচ্ছা দিদি, এই সেপারেশন এনার্জিটা কি বাইন্ডিং এনার্জি? জোরে বল। আমি বলছি এই সেপারেশন এনার্জিটা কি বাইন্ডিং এনার্জি?
তুই বাইন্ডিং এনার্জিও বলতে পারিস, কারণ বাইন্ডিং এনার্জি মানেও তো সেম, যে নিউক্লিয়াস থেকে বের করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিউক্লিয়ন গুলোকে বার করতে তো বাইন্ডিং এনার্জি। সেপারেশন এনার্জিও বলতে পারিস তুই, বাইন্ডিং এনার্জি। আর বাইন্ডিং এনার্জি কিন্তু আরো অনেক মিনিং আছে, মানে ওর আরো অনেক বেশি সিগনিফিকেন্স আছে। এখানে শুধুমাত্র সেপারেশন এনার্জি বলেছে কারণ খালি বের করে আনার কথাটা বলা হচ্ছে বলে সেপারেশন এনার্জি। একদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা বাইন্ডিং এনার্জি। 2 নম্বরটা কি? ন্যাচারালি occurring isotopes containing magic number। তুমি একটু বাঁদিকে সরাও ফোনটা। বাঁ দিকে সরাবো, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। Containing naturally occurring isotopes whose containing magic number of neutrons or protons have generally greater abundance। মানে তুই ন্যাচারালি অকারিং যে আইসোটোপ গুলো দেখবি, তুই দেখবি যেগুলোতে এরকম তোর ম্যাজিক নাম্বার অফ নিউট্রন বা প্রোটন থাকে, তাদের আইসোটোপ গুলো বেশি পরিমাণে পাওয়া যায়, আর তারা বেশি স্টেবলও হয়। এটাই হচ্ছে থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে তারা বেশি স্টেবল হয়। একটা এক্সাম্পল দিয়ে বলি, যাদের আইসোটোপ বেশি স্টেবল, মানে যাদের মধ্যে ম্যাজিক নাম্বারের প্রোটন বা নিউট্রন থাকে, তাদের আইসোটোপ গুলো বেশি স্টেবল হয়। যেমন ক্যালসিয়াম। Hello, Didi. হ্যাঁ, Didi, protons have generally greater for কি লিখেছেন? জেনারেলি গ্রেটার অ্যাবান্ডেন্স। আচ্ছা, abundant. Calcium with Z is equals to 20 has 6 stable isotopes, where Z is equals to 18, মানে কি argon have 3 stable isotopes। তাদের আইসোটোপ গুলো বেশি পরিমাণে স্টেবল আইসোটোপ থাকে। সেম আমরা আইসোটোনের ক্ষেত্রেও দেখতে পাই, যে যাদের যাদের নিউট্রন নাম, আইসোটোন মানে কি বলতো? আইসোটোন কাকে বলে বল? নিউটন নাম্বারটা সেম হবে। হ্যাঁ, নিউট্রন নাম্বার সেম হবে, ডিফারেন্স জেড হয়। তো যাদের নিউট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার ম্যাজিক নাম্বারের সাথে সেম হয়, সেরকম নিউক্লিয়ারের ক্ষেত্রে এখানে যেমন আইসোটোপেরই, ওখানে আইসোটোনও স্টেবল আইসোটোনও পাওয়া যায়। যেমন বলছি দিদি, সেপারেশন এনার্জিটা কি বাইন্ডিং এনার্জির যে রুল আছে সেটা দিয়ে ক্যালকুলেট করা যাবে নাকি আলাদাভাবে? ব্যাপারটা হচ্ছে, দেখ, সেপারেশন এনার্জি মানে কি বললাম, একটা নিউক্লিয়াস থেকে একে বার করে নেওয়া, ঠিক আছে? নিউক্লিয়নকে বার করে নেওয়া। বাইন্ডিং এনার্জি মানে কি? সেমই তো, বাইন্ডিং এনার্জির হ্যাঁ। তো সেম, তাহলে ওইভাবেই করা যাবে। এবার বাইন্ডিং এনার্জির অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, বুঝেছিস? এখানে শুধুমাত্র সেপারেট করার কথাটা বলছি বলে আমরা সেটাকে সেপারেশন এনার্জি নাম দিয়ে লিখছি। সেপারেশন এনার্জিটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবি তুই, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবি। তুই একটা অ্যাটমের মধ্যে সেল থেকে যখন ইলেকট্রন বার করে আনছিস, সেক্ষেত্রেও তুই ওটাকে অ্যাপ্লাই করতে পারবি সেপারেশন এনার্জি। তখন আমি বলবো সেপারেশন এনার্জি অফ ইলেকট্রন, এরকম বলবো। আর বাইন্ডিং এনার্জিটা কি তুই ইলেকট্রনের ক্ষেত্রে বলতে পারবি? তুই শুধুমাত্র নিউক্লিয়নের ক্ষেত্রেই বলতে পারবি। মানে বেসিক্যালি এখানে বাইন্ডিং এনার্জিটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে শুধু প্রোটন বা নিউট্রনের ক্ষেত্রে। আচ্ছা, আইসোটোনের ক্ষেত্রেও সেম,
যেমন এখানে n is equals to 82 এর জন্য 7 স্টেবল আইসোটোন থাকে, আর n is equals to 80 এর জন্য 3 স্টেবল আইসোটোন থাকে। এনটা কি দিদি? হ্যাঁ, n এন এন নিউটন নাম্বার। আচ্ছা নিউট্রন নাম্বার, আইসোটোন বলছি মানে নিউট্রন নাম্বারটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, বুঝেছিস? আইসোটোপ বলেছিলাম বলে জেড দিয়ে লিখেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি দেখছি আমার এখানে সব জায়গাতেই লাভ হচ্ছে, মানে এমন একটা ব্যাপার ঘটছে যেখানেই আমার সেলটা, যেখানেই আমার ম্যাজিক নাম্বার পাচ্ছি সেখানেই একটা সেই অ্যাটমিক সেলের মতো ব্যাপার ভাবনা চিন্তা মাথায় মানে সেই আসছে। ম্যাজিক নাম্বারটা সে তোমার প্রোটনেও থাকতে পারে বা নিউট্রনেও থাকতে পারে, ম্যাজিক নাম্বার থাকলেই স্টেবিলিটিটা বেড়ে যাচ্ছে। ম্যাজিক নাম্বার কাদের ক্ষেত্রে হয়? নিউক্লিয়নের ক্ষেত্রে। নিউক্লিয়ন বলতে প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার দুজনকেই বোঝায়, মানে নাম্বার না, প্রোটন আর নিউট্রন দুজনকেই তো নিউক্লিয়ন বলে। তাহলে তুই দুজনের ক্ষেত্রেই সেটা অ্যাপ্লাই করতে পারবি, বুঝেছিস? এবার যখন কোনো অ্যাটমের মধ্যে দুটোই ম্যাজিক নাম্বার হবে তখন তাদেরকে আমরা বলবো ডাবলি ম্যাজিক নাম্বার, সেক্ষেত্রে এক্সট্রা স্টেবিলিটি থাকবে। তার মানে এখানে কি হচ্ছে, যাদের যেমন আমরা নোবেল গ্যাস দেখতাম, নোবেল গ্যাসের সাথে কম্পেয়ার করে করে বাকি, সরি নোবেল গ্যাস মানে হ্যাঁ নোবেল গ্যাসই তো, হ্যাঁ তার সাথে কম্পেয়ার করে করে তুই যেমন আমরা অন্যান্য অ্যাটমগুলোকে তাদের প্রপার্টিজ গুলো দেখতাম, ঠিক সেরকম এখানে এরা হচ্ছে স্টেবিলিটির, মানে এরাই স্টেবল, এদের সাথে কম্পেয়ার করে করেই আমরা বাকিগুলোকে ওরকম ভাবে বার করতে পারি, সেলগুলো বার করতে পারি যে কোন সেলে কিরকম থাকতে পারে। বলছি এখানে যে 7 স্টেবল আইসোটোন 3 স্টেবল আইসোটোন, মানে স্টেবিলিটিটা কিভাবে? স্টেবিলিটি আইসোটোন মানে কি বলতো? এই তো বললি সেম এন সেম এন আর ডিফারেন্ট জেড, তাই তো? এগুলোতে এক একটা এলিমেন্টের জন্য এরম হয়, তাই তো? সরি, এক একটা আইসোটোপ গুলো হয়, আইসোটোন গুলো এক একটা এলিমেন্টের জন্য নয়, আইসোটোপ গুলো হচ্ছে এক একটা এলিমেন্টের জন্য ডিফারেন্ট নিউট্রন নাম্বারের জন্য আমার আইসোটোপ পাই আমি। এখানে কি হয়, তোর এন গুলো চেঞ্জ হচ্ছে বলে, তো স্টেবল মানে হচ্ছে সেটা নেচারের মধ্যে স্টেবল ভাবে থাকতে পারে, মানে তার প্রেজেন্সটা আমরা বুঝতে পারবো। আর আনস্টেবল মানে কি, কিছুক্ষণের জন্য থাকে বা আমরা খুব বেশি পাই না তাকে, এগুলোকে আনস্টেবল বলে। স্টেবল মানে হচ্ছে তার অস্তিত্ব আছে আর কি। মানে 7-3 এটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে ওটা একটুখানি বুঝতে পারছি না। ক্যালকুলেট তো হচ্ছে না, এটা তো ইনফরমেশন একটা, মানে ধর যখন আমাদের এইসব এলিমেন্ট এগুলো সব আবিষ্কার হয়েছে তখন আমরা দেখেছি যে n is equals to 82 এর জন্য 82 এর জন্য আমরা 7 খানা আইসোটোন পাই। এটা আমরা আবিষ্কার করেছি, এটা কিছু ক্যালকুলেটের ব্যাপার নয়, যেমন এলিমেন্ট গুলোকে আমরা আবিষ্কার করেছি। আচ্ছা দিদি, তুমি কি n equals to 82 আর n equals to 80 এর মধ্যে কম্পেয়ার করলে? হ্যাঁ, কম্পেয়ার করলাম। 82টা কি ম্যাজিক নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ, 80টা কি, এটা তো ম্যাজিক নাম্বার নয়। 82 এর ক্ষেত্রে আমরা 7টা স্টেবল মানে বেশি পাচ্ছি ওটা ম্যাজিক নাম্বার বললে। হ্যাঁ, এটা জাস্ট একটা ইনফরমেশন, এটা কিছু আমি ক্যালকুলেট করে বলছি না, বুঝেছিস? হ্যাঁ, ওকে, তাহলে এবার এই সেল স্ট্রাকচারটা তো আমরা বুঝলাম, মানে এটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে এরকম একটা হচ্ছে, তারপরে একটা সেল স্ট্রাকচার আছে, কিন্তু সেটাকে তো আমাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে বা সেটা সম্বন্ধে আমাকে পুরোপুরি জানতে হবে, পুরো ডেসক্রাইব করতে হবে ব্যাপারটাকে দিয়ে কি করে কি হয়। তো সেই জন্য আমাদের এখানে একটা পোটেনশিয়াল ওয়েল আছে, এটা একটা অ্যাজিউম করে নিতে হবে, কারণ কোনো যদি তোর ওখানে ইন্টারঅ্যাক্টিং পোটেনশিয়াল না থাকে তো সেখানে ওরকম তৈরি হবে না, ঠিক আছে? তো এখানে আমরা কি ধরবো, আমরা ধরছি এখানে একটা ইনফাইনাইট হারমোনিক। কি বললে এখানটা বুঝলাম না, পোটেনশিয়াল ওয়ালের কনসেপ্টটা। দেখ, এই যে নিউক্লিয়ারের যে সেল স্ট্রাকচার আমরা বলছি আছে এই থিওরিটাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাজিউম করে নিতে হবে যে এখানে কোনো একটা পোটেনশিয়াল ওয়েল একটা নিউক্লিয়াসের ভেতরে কাজ করছে, সেই ইন্টারাকশনটার মধ্যেই ওরা সবাই আছে,
ঠিক আছে? যেমন যেমন অ্যাটমের মধ্যে থাকে, তুই ভাব না, অ্যাটমের মধ্যে সেন্ট্রাল ফিল্ড একটা কাজ করে তো, সেরকমই। দেখ, ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা এখানে এখন ধরছি যে একটা ইনফাইনাইট 3 ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল কাজ করছে, কিন্তু তার আগে কিন্তু অনেক রকম পোটেনশিয়াল দিয়ে কাজকর্ম করা হয়েছে, ইনফাইনাইট ওয়েল দিয়ে করা হয়েছে, করে যে আমাদের অ্যান্সার বেরিয়েছিল, মানে যে সলিউশন পেয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের এটার সাথে মেলেনি। তো আমরা অনেক কিছু কনক্লুশনের পর কি করবো, অ্যাজিউম করে নেবো একটা নিউক্লিয়াসের মধ্যে কি পোটেনশিয়াল কাজ করছে, অ্যান ইনফাইনাইট থ্রি ডাইমেনশনাল মানে হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল। তোরা মনে হয় ক্যালকুলেশন এখানে তোরা করেছিস তো এগুলোর ক্ষেত্রে, শর্টিঞ্জের ইকুয়েশন সলভ করেছিস না? পোটেনশিয়ালটা কিরকম হয়? আমরা জানি না যে এক্সট্রা কোনো এনার্জি আছে কিন্তু V0 একটা ধরে নিলাম। এখানে V0টা কি, ডেপথটা, পোটেনশিয়াল ওয়েলের যে ডেপথ হয়। দিদি নিচের লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি উপরে আরেকবার লিখে ভালো করে লিখে নে। এমটা কি, নিউক্লিয়নের মাস, V0 ওয়েল ডেপথ লিখেই দিই। অ্যাকচুয়ালি তুই এইভাবেও বলতে পারিস সেটাকে, যে এক একটা নিউক্লিয়নকে তুই এক একটা হারমোনিক অসিলেটর ধরে দিচ্ছিস। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা আমার এখানে কি হবে, V2 psi এটা হবে। এখানে আমার সলিউশনটাকে কিরকম ধরে নেবো, যেহেতু আমার হারমোনিক অসিলেটর 3 ডাইমেনশনাল, তো সলিউশনটাকে আমরা এরকম ধরে নেবো।
এটাকে সলভ করলে এখানে আমাদের অত ক্যালকুলেশন নেই, খালি আমরা আনতে চাইছি সেল স্ট্রাকচারটা কেমন হয়। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে সলভ করে আইগেন ভ্যালুটা কি পাবো নিচে দেখা যাবে না? এটাকে এরকমই একটা আছে না, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 1 2 3, l এর ভ্যালু হচ্ছে and also ল্যামডার ভ্যালুটা হয় 0 1 2 3। এবার মন দিয়ে শুনবি, হ্যাঁ, এখানে অনেক ক্যালকুলেশন আছে। আচ্ছা, তাহলে আমার এখানে যেহেতু এইটা ডিপেন্ড করছে পুরো এন এল এর ওপর, তাহলে এন আর এল এর ভ্যালুর ওপরে পুরোপুরি ডিপেন্ড করবে আমার আইগেন ভ্যালুটা। তাহলে এখানে আমি যে এনার্জি স্টেট গুলো পাবো সেগুলো এন আর এল এর ওপর ডিপেন্ড করবে। কিরকম ভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো দেখি। আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু 0 যখন হবে তখন আমার এনার্জিটা কি হবে, সব থেকে লোয়েস্ট হবে 3/2 h কাট ওমেগা। আমি ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 ভ্যালুটা কিভাবে পাবো? যখন আমার n ইজ ইকুয়ালস টু 0 হবে, l ইকুয়ালস টু 0 হবে, তখন পাবো ল্যামডা ইজ ইকুয়ালস টু 0, তখন আমার এনার্জি হচ্ছে 3/2 h কাট ওমেগা। আচ্ছা, ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 ভ্যালুটা কিভাবে পাবো? যখন আমার n ইজ ইকুয়ালস টু 0 হবে আর l ইজ ইকুয়ালস টু 1 হবে। আর কোনোভাবে পাবো কি? আর কোনোভাবে পাবো না। তখন আমার পাবে ল্যামডা ইজ ইকুয়ালস টু 2টা কখন পাবো? যখন আমার n ইজ ইকুয়ালস টু 1 আর l ইজ ইকুয়ালস টু 0। আর একটা কি হতে পারে? n ইজ ইকুয়ালস টু 0, l ইজ ইকুয়ালস টু 2। এগ্রি করছিস? বল, এগ্রি করছিস তো? তাহলে দুখানা, যেমন আমাদের তাহলে এখানে আমি দুখানা স্টেট পাবো ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 এতে। এখন কি ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়ালস টু 3 কখন পাবো? নিচে দেখতে পাবি না, না উপরে করছি। ল্যামডা ইকুয়ালস টু 3 কখন পাবো? যখন আমার n ইজ ইকুয়ালস টু 1 আর l ইজ ইকুয়ালস টু 1, তখন পাবো। আর কখন পাবো? দিদি দেখা যাচ্ছে না উপরের লেখাটা কিছু। উপরে লেখা দেখা যাচ্ছে না? না না না, দেখ এবার। না এবারও দিদি না। একটু দাঁড়াও না, দিদি একটু দাঁড়াও। আচ্ছা, ও না রে ভগবান, কি বলছিস তুই? তুষার আসছে। কি রে ভাই? আরে না, একটু জোরে হয়ে গেছে, সরি 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 সরি। এই তো আমি ওটা আবার নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
দেখ এই দুটো পাবি তো, হ্যাঁ হয়ে গেছে। আর ল্যামডা ইজ ইকুয়ালস টু 4 কখন পাবি? যখন n is equals to 0, l is equals to 4, যখন n is equals to 1 হবে আর l is equals to 2 হলে পাবো, আর n 2 হলে l 0 হলে পাবো। এই তিনটের জন্য আমি ল্যামডা ইজ ইকুয়ালস টু 4 পাবো। ঠিক আছে, এবার মজাটা পাবি জানো, এটা হচ্ছে 9/2 a স্কয়ার ওমেগা, এটা হচ্ছে 11/2 a স্কয়ার ওমেগা। এবার কোন মজা আসবে দেখ। আচ্ছা, n0 l0 এরকম কোন স্টেট থাকে? l0 হয় কার জন্য? কোন s p d f g, তাহলে আমি এর জন্য কি পাবো? কি স্টেট পাবো? 1 স্টেট পাবো। এর জন্য কি পাবো? 1 p স্টেট পাবো। l is equals to এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। l is equals to 2 এর জন্য কি পাবো? প্রথমটাতে 2s পাবো 2s, আর 2d বোধহয়, spd, 1d। হ্যাঁ 1d, সরি পরপর আসছে, পরপর আসছে, বুঝেছিস? 1 করে আসছে, 1 এলো, তারপরে s এলো, 2s এলো, 1d আসছে। এবার তারপরে এখানে আমি কি স্টেট পাবো? l1 এর জন্য পাবো আমি 2p, আসলে আমার লেখাটা একটু ওপর নিচে হয়ে গেছে। আর 3 এর জন্য কি হয়? 1f। ঠিক আছে, l0 এর জন্য এখানে পাবো 3s, l2 এর জন্য পাবো 2d, l4 এর জন্য 1g। ঠিক আছে, এরম চলবে। তার মানে এবারে এইটার পর এইখান থেকে স্টার্ট। ঠিক আছে, এবারে এইটাকে আমরা সবাই খাতায় লিখে নিয়েছিস, এবার ছবিতে আঁকবো, মেলাবি তোরা। হ্যাঁ হয়ে গেছে। খবর হয়েছে? সবাই খাতার সাথে মেলাবি আমার ছবিটা। খুব অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই জায়গাটা। জানি না। যদি ওখানটা অন্ধকার হচ্ছে না, তোমার লাইটটা রিফ্লেক্ট করছে ওই জায়গায়। এই সমস্যা রে, এটাই তো সমস্যা। দেখ তো একটু আলো আলো হয়েছে, দেখ একটু কষ্ট করে নে, আমি মুখে মুখে বলছি, একদম দেখতে না পেলে বলবি। রিফ্লেকশনের জায়গাটা লেখো না। আচ্ছা, দেখি কতটা রিফ্লেকশন, এতটা রিফ্লেকশন, ঠিক আছে, এটুকুর মধ্যেই তাহলে এখানটা দেখা যাচ্ছে, আমি যেখানটা হাত দিয়েছি। মানে তোমার হ্যাঁ, হাতের দেখা যাচ্ছে। নিচেও দেখা যাচ্ছে। হ্যাঁ 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 দেখা যাচ্ছে। কি একজন বলছিল দেখা যাচ্ছে না, তাই আর কি ভাবছি নিচে তা দেখা দিদি আমি দেখতে পাচ্ছি না, ওই হাত রেখেছিল যখন ওই নিচে। জুম করেছিস দেখ, না জুম করিনি, সবাই দেখতে পাচ্ছি, রোটেট করে নে ভাই স্ক্রিনটাকে। রোটেটই করা আছে, আমি ল্যাপটপে করছি না, মোবাইলে দেখতে পাচ্ছি না। আর আমি তো ল্যাপটপে আছি, আমি ঠিক চলছে। আমি তো মোবাইলেই আছি ভাই। হচ্ছে দেখ নিচেটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যায়, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, এত বড় বড় করলে হবে না, ছোট ছোট। এইটা 3/2 এইচ কাট ওমেগা। তাহলে 3/2 এইচ কাট ওমেগাতে কে ছিল রে? 1s। তারপরে কি লেভেল এলো? 5/2 এইচ কাট ওমেগা। দেখ তো 5/2 এইচ কাট ওমেগাতে কি ছিল? 1p। তারপর 7/2 এইচ কাট ওমেগা। 7/2 এইচ কাট ওমেগাতে দুজন ছিল, একটা ছিল 1d আর একটা ছিল 2s। তাহলে পরের 2s টা অলওয়েজ ডি সেলের পর থেকে শুরু হবে। এর পরেও যখন আসবে দেখবি 2d এর পর 3s শুরু হচ্ছে। ঠিক আছে? 9/2 তে কে ছিল? 1f আর 2p। এখানে কে ছিল? 1g আর 2d প্লাস 3s ও ছিল। দেখ তো 3s ছিল কিনা। 11/2 তে হ্যাঁ ছিল ছিল। ছিল। এর পরেরটা আমি ক্যালকুলেট করিনি, নিজেরা করে দেখিস পরেরটা। মানে দিদি এই জি এইচ এরকম ভাবে চলতে থাকবে? এইরকম, এইটা হচ্ছে সেল, সেল ভর্তি হচ্ছে। দেখ 1s তে 1p 1d 2s 1f 2p 1g 2d 3s। যেমন তোরা ইলেকট্রনিক কনফিগারেশনে কি করতিস? 1s2 2s2 করতিস তো? হুম। এইখানে হচ্ছে এরকম। প্রতিটা না, আমি সেলে সেটা দুটো করে সেটা থাকবে দিদি। তো? না, দুটো করে থাকবে এরকম। মানে তুই কি বলতে যে দুটো করে, মানে এখানে দুটো? হ্যাঁ, মানে 1s এ দুটো, তারপর 1p তে দুটো, সেটা আমরা 1d পরে তে দুটো। সেটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, ও আমার আচ্ছা। কথা 1p তে তো দুটো থাকবে না, ওটা তো 6টা থাকবে p-তে। হ্যাঁ, আমি আসছি, সেসবে আসছি, দাঁড়া। দিদি দিদি শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ বলছিলাম তো, ওই ইলেকট্রনিক কনফিগারেশনে তো দিদি ওই জি ছিল না। এটা মানে এই নিউক্লিয়ারের ক্ষেত্রে এই জি থাকবে নাকি? হ্যাঁ, তুই দুটোকে সেম তো বলতে পারবি না। আমি জাস্ট একটু কম্পেয়ার করার জন্য তোকে বলছি। ওখানে যেমন ছিল এখানে আছে তো, ওরকমই তো থাকে। এসপিডিএফ জি সেল থাকে তো। তোকে তুই তুই ইলেকট্রনের ক্ষেত্রে কত দূর গেছিস? তো খুব একটা বেশি দূর অব্দি দেখিস নি ইলেকট্রনিক কনফিগারেশন। তুই খুব জোর 30 অব্দি ইলেকট্রনিক কনফিগারেশন করেছিস। তারপরের গুলো কি করেছিস তুই বল? সেখানে গেলে হয়তো তুই জি জি সেলটাও পেতিস। না না, ও সম্ভবত বলছে যে আমরা ইলেকট্রনিক্স মানে ইলেকট্রনে 1s তারপর 1p 1d এই জায়গাগুলো দেখতে পেতাম না, 2 তে দেখতে পেতাম, 3 তে দেখতে এসপিডিএফ, পেতাম। ওই এসপিডিএফ তো দেখতে পাই, সেটাই বলছিলাম। হ্যাঁ, না, ওখানে ওখানে তো দেখ জি পাইনি। দুটো তো সেম না, একটা নিউক্লিয়ার একটা অ্যাটমিক, দুটো তো সেম না। এখানে এই মানে রুলে হবে। নিউক্লিয়ারের জি সেলও হবে, জি এইচ এগুলোও হবে সব? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবটাই ঠিক দেখ, আছে ঠিক আছে। সবটাই হচ্ছে, সব থিওরিকেই আমরা সব জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করি। ওই থিওরিটাকে অ্যাপ্লাই করে এখানে যখন আসছি দেখছি আমার এরকম হচ্ছে। কারণ কেন হচ্ছে? আমার এখানে এল সমান যখন 2 তখন ডি, এল 3 মানে হচ্ছে এফ, এল 4 মানে তো জি আমাকে ধরতে হবে না? বুঝতে পেরেছিস? এখানে আমি দেখছি যে এল জি এল 4 হ্যাঁ। আসছে, তার মানে তোমাকে জি ধরতেই হবে, সেই জন্য ধরেছি। এর পরেরটা করলে তুই কি পাবি? 1h পাবি, 2f পাবি, 3p পাবি। দেখ, এখানেও ডি এর পরেই এস শুরু হয়েছিল, এখানেও ডি এর পরে এস শুরু হয়েছে। এটা একটা রুল, মানে এরকম ভাবে তুই মনে রাখতে পারিস। বুঝেছিস? এর থেকেও মানে এটা জাস্ট, এটাও ফেল হয়ে যাবে। দেখ না, এক্ষুনি এটা ফেল হয়ে যাবে। এত খাটাখাটনি করছি, এটাও ফেল হয়ে যাবে। আচ্ছা, তো নাম্বার অফ নিউক্লিয়ন কি ফর্মুলা দিয়ে বার করতে হয়? মানে একটা স্টেটের মধ্যে কতগুলো নিউক্লিয়ন আছে, তার ফর্মুলা কি? দিদি ওখানটা লিখুন না, নিচে নিচে লিখুন। একটু উপরে লেখো, ওখানে দেখা হ্যাঁ, অত উপরে অত নিচে। একদম উপরে লিখছি 2 × 12 + 1। আর একটা এখানে সাম দেওয়া আছে। সামটা কেন? কারণ এখানে দেখ দুটো স্টেট আছে, দুটো স্টেটের ক্ষেত্রে অ্যাড করতে হবে, সেই জন্য সাম দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এবার বল 1s এর ক্ষেত্রে কি হবে? 1s এর ক্ষেত্রে l = কি 0।
এল ইজ ইকুয়ালস টু 0 তো এটা হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়ন। কি লিখেছে ওটা নাম্বার অফ নিউক্লিয়ন? হ্যাঁ না এখানে লেখা নাম্বার অফ নিউক্লিয়ন, নাম্বার অফ নিউক্লিয়ন ইজ ইকুয়ালস টু 2 সামেশন ওভার 12 প্লাস 1। সামটা দিয়েছি কারণ এখানেতে তোর একটা স্টেটের দেখ এই এনার্জি স্টেটের মধ্যে তিনখানা তোর সেল আছে, তো সেই অনুযায়ী দিয়েছি। কারণ এর প্লাস এ তিনজনের অ্যাড করতে হবে, ওই জন্য সাম দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, এস ইজ ইকুয়ালস টু এখানে এল সমান 0, তাহলে এখানে আমি কটা ইলেকট্রন নিউক্লিয়ন পাবো, দুটো। ঠিক আছে, পি তে এল ইজ ইকুয়ালস টু 1, 2 ইন্টু 1 প্লাস 1, 3 ইন্টু 2, তাহলে কি হবে 6। এবার বুঝতে পারলি কে বলছিলিস যে দুটো করে নিউক্লিয়ন থাকবে কিনা? তাহলে কোন সেলে কত নিউক্লিয়ন থাকবে সেটা ডিসাইড করছে এই ফর্মুলাটা। আচ্ছা 1D হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। L is equals to 2, তাহলে 2 into 2 4 plus 1, তাহলে 10 হলো। 1D এর জন্য 10 প্লাস 2s এর জন্য আমাকে করতে হবে। 2s এর জন্য কি 2 হবে, তাহলে টোটালটা কত হলো 12। 1f এর জন্য কি হবে বল, তোরা কেউ একজন বল। 14। ঠিক করে বল। আচ্ছা 1f এর জন্য 14, 2p এর জন্য 6, তাহলে দুটো মিলিয়ে 20 হবে। তারপরটা বল, দুটো মিলিয়ে বল। এটা পড়িনি, এটা মনে হচ্ছে 9টা কি 28 হবে? 8। 1g এর জন্য g সমান কি, l is equals to 4, 4 to a 8 28 plus না 30 হবে। 18, হ্যাঁ 30, 30 হবে, হ্যাঁ এটা হবে 40। ঠিক আছে, এইবার তুই এখান থেকে সেল, যেমন আমরা ইলেকট্রনে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ নিউক্লিয়ন। নিউক্লিয়ন্স নাম্বার নিউক্লিয়ন ইলেকট্রন করতে যাচ্ছে। ইলেকট্রন এখানে আসবে না, ইলেকট্রনের সাথে খালি অ্যানালজিটা আনছি, বুঝেছিস? কোনো ফর্মুলাতে এখানে ইলেকট্রন আসবে না। এবার যেমন আমরা ইলেকট্রনের, আমি ইলেকট্রনটা কেন বারবার বলছি যাতে তোরা একটু কম্পেয়ার করতে পারিস। কি করতাম, 1s2, 2s2, 3, তারপরে ছিল 2p, 2p6, তাহলে এইখানে দুটো, এখানে দুটো, এখানে 6টা, টোটালটা কি করতাম 2 প্লাস 2 প্লাস 6, তাহলে 8, এরকম করতাম তো। ঠিক সেরকম এখানেও করবো। তাহলে এখানে দুটো, এখানে গেলে 8, এখানে গেলে দিদি দেখা যাচ্ছে না। দেখ এবার দেখা যাচ্ছে 2, এবার দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। এখানে গেলে ও সরি, আমার নেট শেষ হয়ে গেছে। ঠিক আছে, পরে করে নেব। 8 আর 12 এ 20, 20 আর 20 তে 40, 40 আর 30 তে 70, 70 42 112, তাহলে এখানে ম্যাজিক নাম্বার পেলি, 2 পেলি, ম্যাজিক নাম্বার মিললো, ম্যাজিক নাম্বার মিললো 8, তাহলে এই স্টেট তিনটে স্টেবল হলো। স্টেবল স্টেটের আমি একটা আইডিয়া পেলাম যে এখানে সেল আমার কমপ্লিট হচ্ছে, এখানে সেল কমপ্লিট হচ্ছে, এখানে সেল কমপ্লিট হচ্ছে, এরকম। ঠিক আছে, কিন্তু দেখ বাকি একটাও ম্যাজিক নাম্বার আমরা পাইনি এখানে। প্রথম তিনটাকে তো স্যাটিসফাই করলো, বাকিগুলো কি করতে পারলো? করতে পারলো না। তাহলে আমাদের নিশ্চয়ই কোথায় একটা খামতি হয়ে গেছে। তো আমরা কি খামতি করেছি না, এখানে আমরা শুধুমাত্র অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ধরেছি, কিন্তু এখানে তো এলটা ধরেছি, স্পিন ধরেছি কি, স্পিন ধরিনি। স্পিনের জন্য স্পিনটা গন্ডগোল করে দিয়েছি, সেই জন্য আমরা আর বাকিটা বার করতে পারলাম না। এবার তাহলে আমাদের স্পিন নিয়ে কনসিডার করতে হবে। ঠিক আছে, এত দূর হয়েছে? মানে আরেকটা কোয়ান্টাম নাম্বার থাকবে এর সাথে। বুঝতে পারলাম না, একটু জোরে বল, কি বললি? মানে আরেকটা কোয়ান্টাম নাম্বার অ্যাড করতে হবে আমাকে। হ্যাঁ, স্পিনটাকে অ্যাড করতে হবে, স্পিনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি ক্যালকুলেশনের মধ্যে।
স্পিন সবসময় ঝামেলা করে, জানবি যত ডিসএগ্রিমেন্ট হয়েছে সব স্পিনের জন্য। তিনটে স্টেট পেলাম, মানে ম্যাজিক নাম্বার 2820, তাই তো? হ্যাঁ, 2820টার সাথেও মিললো যে এরকম সেল থেকে এই 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 জায়গায় সেল ক্লোজ হচ্ছে এবং সেগুলো ম্যাজিক নাম্বারকে স্যাটিসফাই করছে। তিনটে মিললো, বাকিগুলো মিললো না, তার মানে এই থিওরি দিয়ে আমার কাজ হবে না। তাহলে এখানে লিখে নে তোরা তাহলে। আচ্ছা মুখে বলে দিচ্ছি, লিখে নে। দ্য ফার্স্ট থ্রি ম্যাজিক নাম্বার, the first three magic number can be described by this theory. দিদি আর একবার রিপিট করবে? The first three number magic number, আমি লিখেই দিই, লিখে দিচ্ছি। দিদি ওই জায়গাটা বোঝা যাচ্ছে না, ওই রিফ্লেক্ট হচ্ছে। একদম আর একটু নিচে হলো। দেখ আমি ধরে আছি। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। To explain this disagreement, কয়েকটা বিজ্ঞানী মিলে কি করলো, সাজেস্ট করলো, নামগুলো লিখে দিই। মেয়ারের পরে কি লিখেছে ওটা? সুয়েস, SUE. তাহলে একটা স্পিন ইন্টারঅ্যাকশন টার্মকে আমাকে এখানে অ্যাড করতে হবে। কার সাথে অ্যাড করবো? পোটেনশিয়ালের সাথে। স্পিন অরবিট পোটেনশিয়ালটা কি হয়? ELS is equals to minus phi r L dot S. ঠিক আছে, এত অব্দি হলে আমি তারপর আবার লিখবো। মাইনাস ফাই আর তারপর কি লিখেছো? L ডট S. L dot S ক্যাপিটাল। তাহলে আমার VR টা কি হবে? মাইনাস V0 প্লাস হাফ A ওমেগা স্কয়ার R স্কয়ার মাইনাস phi r L dot S। ওকে, এটা এবার L আর S এর মধ্যে এইটা বার করতে হবে আমাকে। তাহলে আমি কি জানি J ইজ ইকুয়ালস টু, দেখ এখানটা মনে হচ্ছে দেখা যাবে না আর, আবার থেকে লিখতে হবে।
জে ইকুয়ালস টু এল প্লাস এস স্কোয়ার কর স্কোয়ার করে আমার এখান থেকে কি আসবে অ্যাকচুয়ালি 2 ইন্টু আমি একবারে করে দিচ্ছি এটা এটা এইচ কাট স্কোয়ার আসবে এটা হচ্ছে আইগেন ভ্যালু গুলো জে স্কোয়ারের কি হয় j into j plus 1 h কাট স্কয়ার সেরকম এদেরও হয় সেখান থেকে h কাট স্কয়ারটা নিচে এলো দিদি একদম উপরে কি লিখেছে বুঝতে পারছি না। পুরো পুরো ইন্টারঅ্যাকশন পোটেনশিয়ালটা লিখে দিয়েছি vr is equals to এখানে লিখলাম vr equals to minus b0 plus half m omega square r square minus phi r l dot s ওইটাকে জাস্ট ওর সাথে অ্যাড করেছি ওকে তাহলে এইবার তুই জে এর আমরা কতগুলো ভ্যালু পেতে পারি একটা হচ্ছে এল প্লাস এস আর একটা এল মাইনাস এস এবার আমরা অলওয়েজ জানি এসটা হাফই হয় ঠিক আছে তাহলে এল প্লাস হাফ হবে না হলে এল মাইনাস হাফ হবে যদি এখানে বসাস জে ইজ ইকুয়ালস টু এল প্লাস হাফ এল মাইনাস হাফ আর এস এর জায়গায় হাফ বসিয়ে দিস ঠিক আছে তাহলে তুই দুটো ভ্যালু পাবি এইটার এই পুরোটা দুখানা ভ্যালু পাবি কি ভ্যালু পাবি এটা মুছছি 2l ডট s h কাট স্কয়ারের কি ভ্যালু পাবি তুই একটা হলো l আর একটা হলো মাইনাস l প্লাস 1 lটা কিসের জন্য পাবি j is equals to l plus half এর জন্য আর এটা j is equals to l minus half এর জন্য এই ভ্যালুটা পাবি দিদি এটা আরেকবার বলবা কি করে হলো ওই এল আর মাইনাস এল মাইনাস জে এর ভ্যালু কি হয় এল প্লাস এস হয় আর না হলে এল মাইনাস এস হয় তো এবার এস এর ভ্যালু কি হয় অলওয়েজ হাফ হয় তাহলে জে দুটো ভ্যালু হবে নয় এল প্লাস হাফ আর না হলে এল মাইনাস হাফ এল প্লাস হাফটাকে জে এর জায়গায় বসিয়ে দে ঠিক আছে আর এস এর জায়গায় হাফ বসিয়ে দে ঠিক আছে তাহলে এই দিকটা যদি তুই ক্যালকুলেট করিস রাইট হ্যান্ড সাইডটা তুই এখান থেকে এই ভ্যালুটা পাবি এল প্লাস হাফের জন্য এল বেরোবে তুই ইচ্ছা থেকে করে দেখতে পারিস এটা এল ও আচ্ছা আচ্ছা এল মাইনাস হাফ এখানে বসালি সরি এখানে বসালি এল মাইনাস হাফ এখানে বসালি মাইনাস হাফ এস এর জায়গায় তখন তুই এই ভ্যালুটা পাবি ঠিক আছে এই দুটো ভ্যালু পাওয়া যাবে তার মানে আমার এর জন্য স্পিনের জন্য যেখানে আমার স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন কাজ করবে সেখানে জে এর একটা জে এর জন্য আমি দুটো মানে তখন আমার দুটো এনার্জি লেভেল পাবো আমি মানে এনার্জি লেভেলটা আমার স্প্লিট করে যাবে ঠিক আছে জে এর কারণে তো কোন এনার্জি লেভেলটা ওপরে থাকবে কোন এনার্জি লেভেলটা নিচে থাকবে সেটা কি করে বার করতে হবে অ্যাকচুয়ালি এনার্জির ভ্যালুটা কি হবে এখানে যদি তুই স্প্লিটিংটা দেখিস মানে কতটা স্প্লিট করলো সেই তার ভ্যালুটা হয় 2l plus 1 h কাট স্কয়ার বাই 2 মানে এটা থেকে এটা জাস্ট মাইনাস করছিস বুঝেছিস এটা থেকে এটা মাইনাস করছিস এদের মধ্যে ডিসটেন্সটা বার করছিস স্প্লিটিং যেটা ইজ ইকুয়ালস টু আচ্ছা দিদি হ্যালো বলছি যে এস এর মানটা কি সবসময় হাফই বসাচ্ছ নাকি হ্যাঁ এস এর মান হাফ প্লাস এস এর মান কি হয় হাফ হয় না মাইনাস হাফ হয় তো হ্যাঁ ওই এল আর মাইনাস এল প্লাস মাইনাস এল মাইনাস ওয়ান ওটা বার করার সময় না 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 দেখ যখন j is equals to l plus হাফ ধরছি তার মানে কি s টাকে আমি প্লাস হাফ ধরে নিয়েছি হ্যাঁ 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 তখন s এর জায়গায় হাফ বসাবো ও আর পরেরটাতে মাইনাস হাফ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা
এটা আমার স্প্লিটিং বেরোয়। এগুলো এত কিছু লাগে না, আমি জাস্ট বলে রাখছি ইনফরমেশনের জন্য। তো আমার এখানে যে স্প্লিটিংটা হবে সেটা কিরকম হবে অ্যাকচুয়ালি, এবারে ওপরের যে ফর্মুলাটা ভিআর এ লিখেছি সেটা দেখ। এখানে দেখ এই ভ্যালুটার আগে মাইনাস সাইন আছে, তাই তো? তাহলে এখানে আমার এই এল ডট এস এর যে ভ্যালুটা আমি পেয়েছি, প্রথমে এটা এল প্লাস হাফের জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পেয়েছি। তাহলে এখানে যদি এল প্লাস হাফের ভ্যালুটা বসাই, তাহলে পুরো টার্মটা থেকে কিছুটা এনার্জি মাইনাস হচ্ছে, তাই তো? তাহলে আমার যদি এনার্জিটা স্প্লিট করে, নিচে থাকবে এল প্লাস হাফের ভ্যালুটা, উপরে থাকবে এল মাইনাস হাফের ভ্যালুটা। বোঝা গেল কিনা বল এটা? কেন আমি নিচে বেশি আর এনার্জি, একবার বলো। কেন দেখবি যদি কেউ সেল মডেল পড়ে থাকিস, দেখবি আমরা অলওয়েজ যেটা জে এর বেশি ভ্যালু সেটাকে নিচে বসাই, আর যেটা কম ভ্যালু সেটাকে উপরে বসাই। কেন? কারণ এল মাইনাস হাফের জন্য আমি যে ভ্যালুটা পেয়েছি এই টার্মটার, স্পিন অরবিটের টার্মটার, তার আগে দেখ মাইনাস সাইন আছে। সেটাকে যদি আমি এই ফর্মুলাটায় বসাই, ইন্টারাকশন পোটেনশিয়ালের ফর্মুলাটাতে, এই পার্টটা প্লাস হয়ে যাবে, তাহলে একটা পার্ট অ্যাড হচ্ছে, তাহলে আমার এনার্জি ইনক্রিজ করছে। আর যদি আমি এল প্লাস হাফটা বসাই, এটা পজিটিভ আছে, তার মানে এটা নেগেটিভই থাকবে। এটা নেগেটিভ থাকা মানে পুরোটা থেকে এনার্জি ডিক্রিজ করছে। ওই জন্য জে ইজ ইকুয়ালস টু এল প্লাস ওয়ান এর ভ্যালুটাকে নিচে বসাবো, অন্যটাকে উপরে বসাবো। ঠিক আছে? এবারে বলছি ডেল্টা ইএস এর ভ্যালুটা কিভাবে পাচ্ছি? এইটা থেকে এটা মাইনাস কর, তাহলেই পেয়ে যাবি। এইটা আমি কি লিখেছি, জাস্ট এইটুকু টার্মেরটা লিখেছি, এইটুকু টার্মের জন্য স্প্লিটিংটা হচ্ছে, তাই তো? এখানে আমি কি করব, কিভাবে পাচ্ছি আর বলি। তুই স্প্লিটিং বার করছিস মানে তোকে এখানে কি নিতে হবে, এইটুকুর জন্য তুই স্প্লিটিংটা পাচ্ছিস, এখানে তোকে ফাই আর এর এক্সপেকটেশন ভ্যালু নিতে হবে, তাহলে তুই ফাই আর এর ম্যাগনিটিউডটা পাবি। আর এল ডট এস মানে কি, এখান থেকে কি পাচ্ছিস বল? দাঁড়া আমি বলে নিই একবার, এল মাইনাস অফ মাইনাস এল প্লাস ওয়ান ইন্টু এইচ স্কয়ার বাই 2। দিদি ওই জায়গাটা একটু বাদ দিয়ে লিখবে। আচ্ছা ওখানটা দেখা যাচ্ছে। এইটা থেকে কি পাচ্ছি আমি, এল ডট এস ইজ ইকুয়ালস টু, আমি কি লিখতে পারবো, এল এইচ স্কয়ার বাই 2 আর মাইনাস এল প্লাস ওয়ান এইচ স্কয়ার বাই 2। ঠিক আছে? এবার তুই বার কর স্প্লিটিং, ডেল্টা ই এইচ স্কয়ার বাই 2 টা কমন নিলাম, এল মাইনাস অফ মাইনাস এল প্লাস ওয়ান পুরোটার এইচ স্কয়ার বাই 2 আর জাস্ট এক্সপেকটেশন ভ্যালু অফ ফাই আর। দেখ এটা করলে কি হবে, 12 প্লাস 1 হবে না? বোঝা গেছে? এবার কোথেকে পাচ্ছি স্প্লিটিংটা, মানে এটা আমি দেখালাম কেন, কারণ এখানে একটা স্প্লিটিং তৈরি হচ্ছে, এবং স্প্লিটিং এর ক্ষেত্রে কাকে নিচে রাখবো কাকে উপরে রাখবো, যেটা বেশি যে ভ্যালু সেটা নিচে থাকবে, কারণ বেশি যে ভ্যালুর ক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা এই এনার্জি টার্মের এনার্জিটাকে কমাচ্ছে, তাহলে সে নিচে থাকবে, লোয়েস্ট এনার্জি লেভেল হবে। বোঝা গেছে ব্যাপারটা কি? হ্যাঁ কেন? হ্যাঁ, সবাইকার বোঝা গেছে না শুধু ওর আকারই বোঝা গেছে? বুঝতে পেরেছি। এগুলোর কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু জাস্ট মুখস্থ করে গেলে আর কিছু লাভ হবে না। ঠিক আছে তাহলে মুছি, তাহলে এইবারে আমরা নতুন ভাবে তৈরি করব কি, এনার্জি লেভেলের সব দেখাশোনা। সমস্যা হচ্ছে এখানে আলোটা পড়ে যাচ্ছে,
তো আলোটা কতটা পড়ছে, আমি দাগ দিই। ঠিক আছে, আমি দাগ দিয়ে নিচে থেকে দিচ্ছি। আমার কি বোর্ডে ধরবে সেটাই হচ্ছে কথা। আচ্ছা, এখানটা দেখতে পাচ্ছিস আমি যেখানটা পেন ঢেকে আছে? হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমার কি লেভেল ছিল, একটা লেভেল ছিল 1s। আগেরটা দেখ, আগে যে বার করেছিলাম আমরা, মানে তোর এর জন্য শুধুমাত্র vr সমান -v0 হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ারের ক্ষেত্রে যে বার করলাম, ল্যামডা ইজ ইকুয়ালস টু 0, ল্যামডা ইজ ইকুয়ালস টু 2, এভাবে বার করেছিলাম। তো সেখান থেকে আমরা কি পেয়েছিলাম না, প্রথমে পেয়েছিলাম 1s। আচ্ছা, 1s এর ক্ষেত্রে তাহলে আমি যে স্টেপটা পাবো সেটাতে এখানে আমার অ্যাঙ্গুলার মোমেন্ট, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোই এসে গেছে। তাহলে স্পিনটাকে কনসিডার করে আমাকে কিভাবে স্টেপটাকে লিখতে হবে, 1s j এরকম ভাবে লিখতে হয়। এখানে j বসবে, j এর ভ্যালু বসবে। এখানে j এর ভ্যালু কি, এখানে l is equals to 0, তাহলে j is equals to কি, only half, তাহলে 1 is half। ওকে, ঠিক আছে। আগেরটাতে আমরা আরেকটা কি পেয়েছিলাম, 1p ও পেয়েছিলাম। এখানে l is equals to 1, তাহলে j এর কটা ভ্যালু পাবো, দুটো ভ্যালু পাবো, একটা হাফ, একটা 3/2। দেখ তো ওদিকটা দেখতে পাচ্ছিস কিনা, কোনটা দেখতে পাচ্ছিস, l is equals to 1, j is equals to half আর 3/2। তাহলে এটা দুটোতে স্প্লিট করবে, কি নাম হবে, 1p 1p। নিচে কোনটা থাকবে, যার অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি, নিচে থাকবে 3/2, উপরে যাবে হাফ। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটাতে কি ছিল জানো, তারপরটাতে দুটো লেভেল ছিল, 1d আর 2s, তাই তো? একটা ছিল 1d, একটা ছিল কি 2s। আচ্ছা, 1d এর ক্ষেত্রে আমার l সমান কি 2, তাহলে এখানেও আমি j এর দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে কি 3/2 আর একটা 5/2। এর নিচে কোনটা আসবে, 5/2 টা, 1d 5/2, আর একটা কি হবে, উপরে যাবে 1d 3/2। ঠিক আছে, নিচে আসবে বেশিটা, উপরে যাবে কমটা। 2s টা কি হবে, 2s এর ক্ষেত্রে l0, তাহলে j is equals to only half, এটা জাস্ট থাকবে 2s half। ঠিক আছে, এবার তোরা যদি জিজ্ঞাসা করি সেটা কেন উপরে গেল, এটা কেন নিচে গেল, এটা করতে গেলে তোকে এনার্জি গুলো বার করে দেখতে হবে, বুঝেছিস? এটা জাস্ট আমি ইনফরমেশন থেকে করে দিচ্ছি যে এটা এর ওপরে থাকে। তা তুই যদি এর এনার্জিটা ক্যালকুলেট করিস, করে দেখবি এটা এর থেকে উপরেই থাকে, ওই জন্য এরকম আঁকা আছে। আচ্ছা, তারপরেরটাতে কারা কারা ছিল, 1f আর 2p। 1f ছিল, 1f আর নিচে করেই করি, এটা ছিল। আচ্ছা, 1f মানে কি, f এর ক্ষেত্রে l কত 3, তাহলে এখানে আমি j কি পাবো, 5/2 আর 7/2। তাহলে এটা আসবে এখানে 1f 7/2 আর যাবে 1f 5/2। ওকে, 2p আসবে, 2p ক্ষেত্রে l is equals to 1, তাহলে j is equals to half আর 3/2। নিচে কে আসবে, 2p 3/2, পড়ে যাবে 2p। এর উপর আরো দুটো আছে, কিন্তু এখানে এত চকচক করছে, কি করে করি। আচ্ছা, আমি তাও ট্রাই করছি, আমি ধরে নিচ্ছি বোর্ডটা, দেখতে এবার চকচকটা আর করছে না মনে হচ্ছে। না, এবার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা।
আচ্ছা এবার দেখ, তারপরে আমার কি কি লেভেল ছিল, 1G 2D 3S, তিনটে ছিল, 1G 2D আর 3S। 1G মানে L is equals to কত, 4, J is equals to কি হবে 7/2 আর 9/2, তাই তো, হাফ মাইনাস হাফ করলে 7/2 কি করে বার করছি বুঝতে পারছিস তো, যেটা L মাইনাস হাফ আর L প্লাস হাফ করে, তাহলে 4 মাইনাস হাফ কত হবে 7/2, আর 4 প্লাস হাফ কত হবে 9/2, এইভাবে বার করছি জের ভ্যালুটা। তবে বুঝতে পারছিস তো এটা? হ্যাঁ হ্যাঁ না বুঝলে বলিস, কারণ এগুলো ইম্পর্টেন্ট একদম, পরীক্ষায় তো তোকে দেবে না কিন্তু এরকম আচ্ছা question দিদি, দিদি এসে তো তাহলে দুটো হওয়ার কথা না, মানে একটা প্লাস হাফ আর মাইনাস হাফ। ও মাইনাস হাফ তো হয় না, এসে তো মাইনাস হাফ ও জে এর মানটা মাইনাস তো হবে না। মাইনাস হাফ কি করে হবে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি। তাহলে জি এর ক্ষেত্রেও দুটো ভ্যালু পাবো আমরা, একটা হচ্ছে উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে, 1G 9/2, 1G 7/2, আচ্ছা 1টা হচ্ছে উপরে আছে, ওকে। ডি এর ক্ষেত্রেও সেম, L is equals to 2, তাহলে J is equals to 3/2 আর 5/2, তাহলে D 5/2, 2D 3/2, আর এসটা এখানে চলে আসবে, কি হবে 3S হাফ, ঠিক আছে। তাহলে আগের মতো অনেকটা হচ্ছে, খালি এগুলো আরো স্প্লিট করছে বেশি বেশি করে, ওখানে যেমন একটা একটা করে পেয়েছিলাম স্টেট, এখানে খালি স্প্লিট করছি, এটাই ডিফারেন্স। এরপরে আর একটা আছে ছিল, ওটা দেখানো মনে হচ্ছে যাবে না, তো নিজে নিজে করবি, 1H 2F করে দেখ, মজা পাবি। 1H 2F আর 3P ছিল, 2F আর 3P, এটা করবি। আচ্ছা এবারে এবারে আমরা অ্যানালিসিস করবো, দেখি যে ম্যাজিক নাম্বারের সাথে মিলছে কিনা। নাম্বার অফ নিউক্লিয়নের ফর্মুলা কি এখানে, 2J + 1, ঠিক আছে। নাম্বার অফ নিউক্লিয়নের ফর্মুলা 2J + 1, তাহলে 1 এসেতে কটা নিউক্লিয়ন আছে বল, হাফ বসা জি এর জায়গায়, তাহলে কি হবে 1 + 1, তাহলে 2 হবে। এটা যা শুধুমাত্র 3Pটাতে দেখবি। আচ্ছা বাঁ দিকে লিখি, এটা হচ্ছে 2, 3Pতে কি হবে 3 + 1 4, এখানেও 2, জাস্ট জে এর ভ্যালুটাই জে এর জায়গায় বসাচ্ছি, বসিয়ে নাম্বার অফ নিউক্লিয়ন বার করছি, এটা 6। সব থেকে ভালো দেখতে হবে এখানে যেটা থাকে তার সাথে +1 যোগ হয়ে যায়, এটা 4, এটা 8, এটা 4, এটা 6, 2, 10, 6, 2, 4, 8, এই হচ্ছে এই এতগুলো এরকম স্টেট আছে, এই স্টেট গুলো এইভাবে হচ্ছে। কতটা ডিটেলস আমরা জানলাম, দেখ তার স্পিন পর্যন্ত জেনে গেছি। 5 হবে না? কোনটা 5 হবে? 8 এর উপরে যেটা লিখেছো মাঝখানে একদম, এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3/2 বসা এখানে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। এগুলো সবকটাই তুই একটা জিনিস বুঝে দেখ না, হাফ প্রত্যেকটা নিচে হাফ আছে, 2 কেটে যাবে, খালি +1 যোগ করে দে, 9 + 1 10, 5 + 1 6, 1 + 1 2, এরকম ভাবেই বেরিয়ে যাবে।
ট্রিক্সটা বুঝে নে, নাহলে তোকে অনেক খাটতে হবে বসে বসে। अच्छा अच्छा আর এখানে যেহেতু সবকটাই তোর অড নাম্বার, এখানে সবকটাই ইভেন নাম্বার হবে। এবার আমরা ম্যাজিক নাম্বার দেখি, কোথায় কোথায় আমাদের সেল ক্লোজ হচ্ছে আমরা দেখবো। এখানে 2 আসছে, তাহলে একটা সেল ক্লোজ হচ্ছে এখানে 2। এবার গুনতে গুনতে যাবো কিন্তু ওপরে, 2 + 4 6 + 2 8, তাহলে আর একটা সেল শেষ হচ্ছে এখানে 8 ছিল, 8 + 6 14, 14 + 2 16, 4 এ 20, আর একটা সেল শেষ হচ্ছে এখানে। ঠিক আছে, 20 এর পর 10 আর 10 20 40, আর 10 এ 50, তাহলে 1 জি তে শেষ হচ্ছে 50 সেল শেষ। আগের বারে এত অব্দি করে 40 এসেছিল মনে আছে? তার মানে এত অব্দি উঠতে হবে, 1 জির একটা পার্ট নিতে হবে, তারপর গিয়ে শেষ হচ্ছে 50 এখানে। তারপরে এখানে 70 আসছে, অ্যাকচুয়ালি এখানে 1H টা নিলে তবে আসবে না, 1H টা নিয়ে নি, নাহলে একটুখানি 1H টার ক্ষেত্রে কি হবে আমার, 1H টা দুটোতে ডিভাইড হবে, একটা এখানে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। L = 5, তাহলে 9/2, ওপরেরটা হবে 9/2, সরি 1H 9/2, এটা হবে 1H 11/2। এই 11/2 এর জন্য আমরা এখানে পাবো কত, 12। তাহলে এবার দেখ 20 50 পর 82, এখানে আমরা 82 পাচ্ছি। তাহলে এখানে গিয়ে একটা সেল কমপ্লিট হচ্ছে, তাহলে এইটা দেখ পুরোটাকে তোর স্যাটিসফাই করলো, মানে পুরো ম্যাজিক নাম্বার গুলোকে এক্সপ্লেন করতে পারলো, তাই না? এর পরেরটা করলেও দেখবি 126 আসে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ বোঝা গেছে। মজা পেয়েছিস? হ্যাঁ দিদি। এটা কিন্তু এবার খুবই দুঃখজনক ভাবে আমি একটা কথা বলতে চলেছি, সেটা শুনে খুবই দুঃখ হবে। মোটামুটি 20 অব্দি এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, 20 অব্দি মুখস্থ রাখবি, তাহলেই হবে মোটামুটি, যা দেয় আর কি। আচ্ছা কেন না এটার সব থেকে বড় অ্যাপ্লিকেশন হলো, এটা দিয়ে আমরা স্পিন প্যারিটি ক্যালকুলেট করতে পারবো। সেল মডেলের কতগুলো অ্যাচিভমেন্ট, কি দুটো অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে পুরো নিউক্লিয়ার সেল স্ট্রাকচারকে পুরো ডেসক্রাইব করে ছেড়ে দিল, প্লাস আমরা কোনো নিউক্লিয়াসের গ্রাউন্ড স্টেটের স্পিন প্যারিটি স্টেটটা কি এবং তার স্পিন কত হয়, প্যারিটি কত হয়, সেটা আমরা বার করে ফেলতে পারবো এই ছকটাকে দিয়ে, এই ইমেজটাকে দিয়ে বার করে ফেলতে পারবো। 20 অব্দি মুখস্থ রাখলে খুবই ভালো, মোটামুটি 8 অব্দি করলেই হয়ে যায়, তবুও 20 অব্দি করে রাখিস, বলা যায় না এখন দিয়ে দেয়। মেকানিজমটা মনে রাখবে, মুখস্থ রাখবো মানে কোনটার পর কোন সেলটা আসছে, প্রতিটা সেলে কতগুলো মানে কতগুলো করে থাকছে, তাই তো? দেখ কতগুলো তোর মুখস্থ রাখার দরকার নেই। হ্যাঁ ওটা তো মুখস্থ রাখার দরকার নেই। হ্যাঁ, তাহলে তুই সব বার করতে পারবি। এবার প্র্যাকটিস করলে এমনি মনে থাকে না। এবার কি করে স্পিন প্যারিটি বার করবো সেটা দেখাবো। বল, এটা সবাইকার টোকা হয়ে গেলে একটু বল, আমাকে তো এটা মুছে দিতে হবে, তোরা তারপর নিজেদের খাতা দেখে দেখে করবি, সবাই টুকে নিস এটা। হ্যাঁ দিদি হয়ে গেছে। তাহলে লিখে নে অ্যাচিভমেন্ট অফ সেল মডেলটা কি। লিখে নে, মুখে বলে দিচ্ছি, পারবি মুখে বলে দিলে লিখতে? ওই যে দুটো বলে দিলাম, 1 নম্বর হচ্ছে ইট ক্যান ডেসক্রাইব দ্য সেল স্ট্রাকচার অফ নিউক্লিয়াস or and can describe the magic number can describe the magic number. This model can describe the magic number, 1 নম্বর। This model can describe the magic number.
2 নাম্বার কি? গ্রাউন্ড স্টেট স্পিন প্যারিটি ground state spin parity can be calculated from it. এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, ফেলিওরটা লিখে নে। It cannot describe nuclear fission or magnetic moment of excited states. এই হচ্ছে তোদের ফেলিওর আর অ্যাচিভমেন্ট। এটা আছে। এবার হেডিং দে। লাস্ট লাইনটা কি ছিল? ও লাস্ট লাইনটা কি ছিল? ইট ক্যান নট ডিসক্রাইব নিউক্লিয়ার ফিশন ম্যাগনেটিক মুভমেন্ট, তারপর ম্যাগনেটিক মোমেন্ট অফ এক্সাইটেড স্টেটস, মানে গ্রাউন্ড স্টেটটা ঠিক আছে, এক্সাইটেড স্টেটে আর করতে পারে না। এগুলো এখন তোদের মানে জাস্ট ফেলিওর কি সেটা জানানোর জন্য তোকে বলে রাখলাম, অত তোদের ডেসক্রাইব করা এখন যাবে না। আচ্ছা, এবারে হেডিং দে। স্পিন প্যারিটি at ground state, এটা হচ্ছে হেডিং। স্পিন প্যারিটি ক্যালকুলেট করার রুলগুলো কি কি লিখে নে। যদি আমার ইভেন n and ইভেন z নিউক্লিয়াই হয়, জিরো স্পিন হবে আর জিরো প্যারিটি হবে। কেন জিরো স্পিন বুঝতে পারছিস? একটা প্লাস হবে একটা মাইনাস হবে। যদি 4টে থাকে, 2টো প্লাস আর 2টো মাইনাস হবে। অলওয়েজ ইভেনের ক্ষেত্রে একটা আর একটার অপোজিট হবে, হয়ে হয়ে কেটে যাবে। সরি, জিরো প্যারিটি নয়, ইভেন প্যারিটি মানে পজিটিভ প্যারিটি, জিরো প্যারিটি। আচ্ছা, যদি অড ইভেন নিউক্লি হয়, মানে অড ইভেন নিউক্লি বলতে কি, একটা ধর এনটা ধর অড আর এটা ধর নিভেন, ঠিক আছে? তাহলে একটা 1 আনপেয়ার্ড নিউক্লিয়ন থাকবে নিশ্চয়ই তার। যেমন ইলেকট্রনের ক্ষেত্রে কি করতিস, এরকম ভাবে লিখতিস তো, তাহলে একটা অড মানে হচ্ছে একটা আনপেয়ার্ড থাকতো, সেরকমই এখানে ওরকম একটা আনপেয়ার্ড নিউক্লিয়ন যদি থাকে, যে ভ্যালুর সাথে তার স্পিনটা সেম হবে। যে ভ্যালুটা কোত্থেকে পাবি? ওই যে আগে যে মডেল আঁকালাম ওখানে যে ভ্যালু লেখা আছে। ইন্ট্রিনসিক স্পিনটা কি জানিস? স্পিনটাকেই তো ইন্ট্রিনসিক বলা যায়, ওটা কি ইন্ট্রিনসিক প্রপার্টি তো।
মানে ইন্ট্রিনসিক মানে কি বলা হচ্ছে বোঝ, এক একজনের ক্ষেত্রে এক একটা বলে ইন্ট্রিনসিক কথাটা বলা হচ্ছে। মানে ধর এনও আছে, আবার জেডও তো আছে, মানে প্রোটনও আছে নিউট্রনও আছে, তো যে কোনো একটার ক্ষেত্রে বলে সেখানে ইন্ট্রিনসিক বলা হচ্ছে। বোধ নয়, মানে একটা টাইম আসবে, মানে তোর কি করতে হবে এখানে, ধর অঙ্কগুলো মানে এক্সাম্পল করলে বুঝতে পারবি, তোকে দুটোকে অ্যাড করতে হয়, নিউক্লিয়ন দুটোকে অ্যাড করতে হবে। মানে তোর প্রোটনের জন্য ধর হাফ এসছে, নিউট্রনের জন্য ধর 0 এসছে, তো দুটোকে অ্যাড করতে হয়। তো ইন্ট্রিনসিক বলতে বোঝায় একটাকে, এক একটাকে ইন্ট্রিনসিক বলছে। বোঝা গেছে? এবার ব্যাপারটা কি, এটা কি করেসপন্ডিং যে ভ্যালু লিখেছো লাস্টে? হ্যাঁ করেসপন্ডিং যে ভ্যালু মানে হচ্ছে একটা নিউট্রন ধর একটা স্টেটে আছে আর প্রোটনটা ধর অন্য স্টেটে আছে, সেক্ষেত্রে আমাদের যেটা আলাদা হয়ে যাবে, যেটা আমরা একটু আগে আঁকলাম, তো সেই অনুযায়ী যার যেটা যে হবে সেই অনুযায়ী ওদের ইন্ট্রিনসিক স্পিন হবে। ইন্ট্রিনসিক মানে হচ্ছে এক একটার জন্য আলাদা আলাদা করে, সেগুলোকে ইন্ট্রিনসিক বলছে। আচ্ছা, প্যারিটিটা কিভাবে ডিসাইড হবে? -1 মানে যে ভ্যালুতে আছে সেটা যে স্টেটে আছে, এস পি ডি এফ যে স্টেটে থাকুক, তার যেটা এল হয় সেই এল এর ভ্যালুটা এখানে বসাতে হয়। সেটা যদি পজিটিভ বেরোয় তাহলে আমার হবে ইভেন প্যারিটি, আর যদি নেগেটিভ বেরোয় তাহলে আমার হবে অড প্যারিটি। দিদি একটা এক্সাম্পল দিবা, ভালো হয় তাহলে। অবশ্যই দেবো, দাঁড়াই লিখে নে, এগুলো হচ্ছে রুল, তো এগুলো লিখে নে তুই, তারপরে আমি এক্সাম্পল দেবো। তো এক্সাম্পল না দিলে হয়? যদি অড জেড এন্ড অড এন হয়, টোটাল উপরে লিখছে, টোটাল স্পিন আমার কি হবে দেখা যাচ্ছে, টোটাল স্পিন আমার কি হবে, G1 minus J2, G1 minus J2 minus 1, তারপর 1 1 করে কমতে 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 লাস্টে ভালোটা হবে J1 plus J2। এখানে J1 টা কি, intrinsic momentum of unpaired নিউট্রন ধর, তাহলে J2 টা কি হবে, সেম ইন্ট্রিনসিক মোমেন্টাম অফ আনপেয়ার্ড প্রোটন। ঠিক আছে, দুজনেই যদি অড থাকে তখন আমাকে এইভাবে বার করতে হবে। এক্ষেত্রে প্যারিটিটা কি হবে, দুজনের প্যারিটির মাল্টিপ্লিকেশন, যেখানে L1 টা হচ্ছে তোর নিউট্রনের ক্ষেত্রে আর L2 টা হচ্ছে প্রোটনের। ওকে, এবার আমরা এক্সাম্পল করলে সব বুঝে যাবো। বলছি ওখানে -1 টু দি পাওয়ার L1 -1। তাহলে একটু নিজেরা চেষ্টা কর একটা দিয়ে, তারপর আমি বলছি। ক্যালকুলেট ground state parity of 1 hydrogen 3, 5 boron 11, 6 C12, 6 C13, 8 O16, 7 N14। কর প্রথমেরটা কর দেখি। কে একজন বললি আগের দিন সেল মডেল পড়া ছিল?
বিবেক সাহা মনে হচ্ছে, যতদূর আমার নামটা মনে করছে। কার পড়া ছিল সেল মডেল একটু হলেও? হবে একটু বলে দি নাকি? হ্যাঁ দেখ, বলে দাও। প্রথমে 1 হাইড্রোজেন 3 এর ক্ষেত্রে এখানে প্রোটন নাম্বার কত? 1, নিউট্রন নাম্বার কত? 2। যখনই আমার ইভেন নাম্বার এলো তখনই আমার সেখানে কি হয়ে গেল? স্পিন 0, প্লাস আপ মাইনাস আপ 0 হয়ে গেল। এক্ষেত্রে কি হবে? স্পিন একটাই আছে, হাফ হবে। এইবারে চলে যা তোদের যে ছবিটা আঁকিয়েছি, যদি একটাই নিউক্লিয়ন থাকে তাহলে সে কোন স্টেটে থাকবে? 1s ওয়ান এসে 1s2 ওয়ান এসে 1s হাফ। 1s বললে হবে না, 1s হাফ বলতে হবে। বাঁ দিকে যেগুলো লিখেছি সেগুলো স্পিন ক্যালকুলেট না করে লেখা, ডান দিকে যে যে স্টেটের নামগুলো লিখেছি ডিভাইড করার পর সেগুলোই হচ্ছে অ্যাকচুয়াল স্টেট। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার যে তুই স্টেট গুলো দেখবি ডান দিকের গুলোই শুধু দেখবি, বাঁ দিকের আর দেখবি না। তাহলে 1s হাফে থাকবে, তার যে ভ্যালু কত? হাফ। তাহলে স্পিন হয়ে গেল কত? হাফ। ঠিক আছে, এবার প্যারিটি, তাহলে টোটাল স্পিন কত হবে? 0 প্লাস হাফ ইজ ইকুয়ালস টু হাফ। এবার প্যারিটি বুঝতে পারলাম না হাফ কি করে হলো ওটা? কি বলেছিলাম আমি, যে যদি একটা ইভেন অড নিউক্লিয়াই থাকে তাহলে ইভেন যে আছে তার ক্ষেত্রে স্পিন কি হয়ে যাবে? 0। 3 হাইড্রোজেন 1, প্রোটন নাম্বার হচ্ছে কত? 1, নিউট্রন নাম্বার 2। তাহলে প্লাস হাফ মাইনাস হাফ দুটো স্পিন। কি রে বলবি তো? প্লাস হাফ মাইনাস হ্যাঁ 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 0। 0 হবে। আচ্ছা, এবারে এর স্পিনটা কিভাবে ডিটারমাইন করতে হবে বললাম, যে ও যে স্টেটে আছে সেই স্টেটের যে ভ্যালু, ও কোন স্টেটে আছে? এরকম ছিল 1s হাফ, তারপর কি ছিল বল? 1p 3/2, তারপরে 1p হাফ, এরকম ছিল তো। এখানে দুটো ছিল, হ্যাঁ এখানে কটা ছিল? 4টে। এখানেও দুটো ছিল নিউক্লিয়ন নাম্বার। তাহলে ও আছে কোথায়? একটা তো, ওর ভ্যালু কত? 1 তো। একটা নিউক্লিয়ন কোথায় থাকবে? 1s হাফ স্টেটে থাকবে। বুঝতে পারিসনি এখনো? এরকম ভাবে স্টেট গুলো পরপর লেখা আছে তো। হ্যাঁ ওয়ান এসে থাকবে। 1s হাফে থাকবে, হুম, যে হুম। ভ্যালু হাফ তো, তাহলে এটাই হবে ওর স্পিন। যে ভ্যালুটাই তো স্পিন হবে, লিখে দিয়েছি দেখ, 2 নম্বর পয়েন্টে দেখ, যে ও ভ্যালুটাই ওর আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারে কি হবে? হাফ প্লাস 0, এগুলো হচ্ছে এক একজনের ইন্ট্রিনসিক, তাহলে টোটালটা হচ্ছে হাফ। ঠিক আছে, প্যারিটি দেখ, এর 0 মানেই এর ইভেন প্যারিটি। ঠিক আছে, আর এ কোন স্টেটে আছে? 1s হাফ। s এর ক্ষেত্রে আমার l কত হয়? 0। তাহলে প্যারিটির ফর্মুলা -1 টু দি পাওয়ার l, তাহলে -1 টু দি পাওয়ার 0 মানে 1, মানে পজিটিভ ভ্যালু হলো, তার মানে ইভেন প্যারিটি। তাহলে আমার স্পিন প্যারিটি কি হবে? হাফ প্লাস, এরকম ভাবে লিখি তো, জেপি, যে মানে হচ্ছে স্পিনটা, আর বুঝেছিস এবার? এটা কি সবাই বুঝতে পেরেছিস? একটু রেসপন্স কর সবাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা আরেকবার বলো। নিউট্রনের প্রোটনেরটা কি হবে তাহলে? নিউট্রনের প্যারিটি। হ্যাঁ প্রোটনের, আমি ছবিটা একবার বাঁ দিকে আঁকছি দেখ, 3টে স্টেট এঁকেছি, ঠিক আছে?
প্রথমেরটা হচ্ছে 1s হাফ, আগে যে ছবিটা আঁকালাম ওটা দেখ ভালো করে। তারপর এটা হচ্ছে 1p 3/2, তারপরে ছিল 1p হাফ, ছিল তো? এবার যখন একটা নিউক্লিয়ান একটা নিউক্লিয়াসের ভেতরে ঢোকে কি করে, ইলেকট্রন যেমন একটা সেলের মধ্যে ঢুকতে ঢুকতে যায় এরকম ভাবে ঢুকতে ঢুকতে যায় তো, আউটবাউন্ড নীতি ফলো করে। এখানে কি হবে, এখানে ধরতে পারে দুটো নিউক্লিয়ন, এখানে ধরতে পারে 4-4টে নিউক্লিয়ন, এখানে থাকতে পারে দুটো নিউক্লিয়ন। তাহলে প্রোটন একখানেই প্রোটন আছে, তাহলে এখন নিউক্লিয়ন নাম্বার কত? 1 প্রোটনের জন্য। তাহলে এই প্রোটনটা কোন স্টেটে থাকবে? এই স্টেটে থাকবে। এই স্টেটের যে ভ্যালু কত, হাফ, সেটাই ও স্পিন। এতদূর ক্লিয়ার? হ্যাঁ এতদূর ক্লিয়ার। আচ্ছা, এবার প্রোটনের ইন্ট্রিনসিক স্পিন হাফ, মানে নিজস্ব স্পিন। নিউট্রন একজন হচ্ছে প্লাস হাফ ছিল, একজন মাইনাস হাফ ছিল, কেটে গিয়ে 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুজনের টোটাল স্পিন কত? হাফ প্লাস 0, তাহলে হাফই হবে। এতদূর বোঝা গেছে? হ্যাঁ এবার প্যারিটির ফর্মুলা কি? -1^n। ঠিক আছে, তো এবারে ইভেন থাকলে এর প্যারিটি অলওয়েজ ইভেনই হবে। ইভেন এন মানে এর প্যারিটি অলওয়েজ ইভেন প্যারিটি হবে। তো সেটা যদি কি করে আমাকে বলতে হয়, তাহলে আবার এখানে আমাকে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখতে হবে। দেখ, -1 এটাও -1 এটা হবে L2, তাই তো? এর ক্ষেত্রেও দেখ এটাও 1 সাবস্টেটে আছে, তাহলে এর ক্ষেত্রেও আমার এলটা কি 0। 1 এস এর জন্য এল কত হয়? 0 হয় তো? 0 হ্যাঁ। তাহলে 1^0 1 কত হলো? কারোর মাথায় পাওয়ার 0 থাকা মানে তাকে 1 হয়, ভ্যালু 1। তাহলে কি হলো, +1 হলো তো। এটা যদি -1 হতো তাহলে বলতাম আমি অড প্যারিটি, +1 বললে আমি তাকে বলবো ইভেন প্যারিটি। বোঝা গেছে? সেই জন্য স্পিন প্যারিটিটাকে আমি এখানে কি লিখতে পারবো, এরকম ভাবে লিখি J⁴P। জে মানে হচ্ছে তো স্পিন, পি মানে হচ্ছে প্যারিটি, প্যারিটি হচ্ছে প্লাস হয়েছে এখানে। বোঝা গেছে এবার? তাহলে এর স্পিন আচ্ছা প্যারিটি, প্যারিটিটা কি শুধু নিউট্রনের জন্য বার করবো আর প্রোটনের জন্য? নিউট্রনের জন্য বার করার দরকার, কেননা ওই ওর নাম্বারটা ইভেন নাম্বার তো, নাম্বারের জন্য প্যারিটি অলওয়েজ ইভেনই আসবে। ঠিক আছে, হ্যাঁ, এবার তুই হ্যাঁ। যেহেতু বললি তোর যেহেতু সংশয় হচ্ছে কি করে হলো, আমি থার্ড রুলটা ফলো করলাম। থার্ড রুলে বলেছিল দুটো যদি অড থাকে তাহলে তাদের টোটাল প্যারিটিটা হয় তাদের ইন্ট্রিনসিক প্যারিটির গুণফল, যেখানে একজনের প্যারিটি কিভাবে ডিসাইড করা হয়, -1 তো, তাহলে দুজনের ডিসাইড করা হয় দুজনেরটা গুণ করে, L1 L2। প্রোটনের জন্য L1 হচ্ছে 0, কারণ ও 1 এর সাবস্টেটে আছে। নিউট্রনের জন্য L1 0, কারণ নিউট্রনটাও দুটো সংখ্যায় আছে, ওই জন্য 1 এর সাবস্টেটে আছে। তো হাফ এটা 1 হয়ে যাবে না? আচ্ছা, আমি আরো ও আচ্ছা 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 আচ্ছা। আরো করলে আরো বুঝতে পারবি ভালো করে। সবকটা বার করার পর দেখি সব বুঝে গেছিস। বোঝা গেছে? এটা আমি মুছছি। পরেরটা কি দিয়েছিলাম বলতো? B5 এটা ছিল। ভালো করে মন দিয়ে শুনবি, একদম ভালো করে মন দিয়ে শুনবি, কিচ্ছু নেই। এখানে প্রোটন নাম্বার কত? 5। নিউট্রন নাম্বার কত? 11 - 5 = 6। আবার নিউট্রন নাম্বার ইভেন দেখেছিস মানে চোখ কান বুঝে এর জন্য স্পিন হচ্ছে 0। ঠিক আছে, প্যারিটি ইভেন, চোখ কান বুঝে তোকে আমি ফর্মুলা লিখিয়ে দিয়েছি। ইভেন মানেই হচ্ছে প্যারিটি 0, এই স্পিন 0, প্যারিটি ইভেন। ইভেন মানে হচ্ছে পজিটিভ, যাকে বলে পজিটিভ প্যারিটি হলে ইভেন হয়। প্যারিটি দু রকমের হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, বুঝেছিস? আচ্ছা, এবার আমি চলে আসি P5 এর জন্য। P5 মানে 5খানা প্রোটন আছে, তাহলে প্রথম দুটো প্রোটন, একটা স্পিন প্লাস একটা স্পিন মাইনাস, কেটে গেল। পরেরটা স্পিন প্লাস স্পিন মাইনাস, কেটে গেল। তাহলে পড়ে রইল কে? একটা আনপেয়ার। সেই আনপেয়ারটা কোন স্টেটে আছে বল? 5 নম্বর প্রোটনটা কোন স্টেটে ঢুকবে? 1p 3/2। 1p 3/2, হ্যাঁ। 1p 3/2 হ্যাঁ।
এখানে দুটো ছিল, এখানে চারটে ছিল, তাহলে এখানে চারটে ঢুকে গেছে, 3 নম্বরটা এখানে ঢুকেছে, তাই তো? তাহলে ও আছে এখানে, তাহলে ওর ক্ষেত্রে আমার স্পিন কি হবে? 3/2 সিম্পল। এটাই হচ্ছে এখানে স্পিন, বোঝা গেছে? তাহলে টোটাল স্পিন কত? 3/2 প্লাস 0, 3/2। ক্লিয়ার? স্পিনটা ক্লিয়ার হয়ে গেছে? বা প্যারিটি দেখ, এর প্যারিটি ইভেন্ট পেয়ে গেছি। এটা আছে কোন স্টেটে? 1p 3/2। p এর ক্ষেত্রে l কত হয় রে? 1 হয়, তাই তো? তাহলে এখানে আমার প্যারিটি কি হবে? -1, তার মাথায় 1, তার মানে কি -1, তাহলে মাইনাস এলো, তাহলে কি প্যারিটি? অড প্যারিটি। অড ইভেন গুণ করলে অডই হবে, তাহলে সেখানে আমার এর টোটাল স্পিন প্যারিটি আমার কি হবে? 3/2 মাইনাস, এটা ইভেন ছিল, এটা অড বেরিয়েছে। প্যারিটি গুলোকে কি করে বার করা হয়? গুণ করে। একটা অড একটা ইভেন গুণ করলে কি হবে? অলওয়েজ অডই হবে, মাইনাসই আসবে, তাহলে 3/2 মাইনাস। দেখ বোঝা গেল কিনা? আচ্ছা দিদি, একটা কোয়েশ্চেন আছে। বল। তুমি যে সেলে যখন দেখালে মানে অড ইভেন অড এ করে, তো তুমি শুধুমাত্র প্রোটনেরটা দেখালে, তার মানে প্রোটনের সেল আর নিউট্রনের সেল কি আলাদা? না না না, একদমই না। ওরকম প্রোটন আর নিউট্রনকে তুই আলাদাও করতে পারবি না, ওরা তো মেসন এক্সচেঞ্জ করে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে। আমি এখানে নিউক্লিয়নের কথা বলছি। এখানে আমি কেন নিউট্রনটাকে দেখাচ্ছি না, কারণ নিউট্রনটাকে আমি ধরলে অনেক জিনিসটা জটিল হয়ে যাবে। কারণ এখানে আমার ইভেন আছে, আমি চোখ কান বুঝে বলে দিতে পারি ইভেন পরস্পরকে কেটে দিল। আর নিউট্রনটাকে দেখালে তো আরো একটু হায়ার স্টেটে চলে যাওয়ার আছে। কিছু যায় আসে না, তুই করে দেখ না, ওখানে করলে দেখ তুই এরমই পাবি। স্পিনটা যে 0 হবে সেটা তো বুঝতে পারছিস, কারণ 3টে প্লাস হবে 3টে মাইনাস হবে, মানে বেসিক্যালি তুমি নিউট্রনটাকে ক্যালকুলেট করছো না, যেহেতু স্পিন 0 আর প্যারিটি ইভেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো দরকার নেই, আমি কেন বেকার খাটতে যাবো? আচ্ছা, মানে আমরা যে ওই নিউক্লিয়ন গুলোকে, ওই প্রোটন আর নিউট্রন গুলোকে আলাদা করছি, ওটা প্যারিটি আর স্পিন দিয়ে, না তাই তো? ওরকম নয়। দেখ, তুই যখন নিউক্লিয়ন মানে শুধুমাত্র প্রোটন বা শুধুমাত্র নিউট্রনকে বোঝায় না, দুজনকে মিলিয়ে হয়। এবার যেহেতু দুটো আলাদা পার্টিকেল আমরা ধরে নিচ্ছি যে নিউট্রন আলাদা পার্টিকেল একটা, প্রোটন আলাদা পার্টিকেল একটা, তাই তো? তো আমরা ক্যালকুলেশন করার সময় নিউক্লিয়ন গুলোকে আলাদা করে ক্যালকুলেট করছি, প্রোটন গুলোকে আলাদা করে ক্যালকুলেট করছি, কিন্তু ওরা থাকবে একই স্টেটের মধ্যে। মানে তুই যদি এখানে দেখিস, এই তিনখানা তুই লেভেল দেখবি, এখানে দেখবি দুটো ধরে, ঠিক আছে, দুটো নিউক্লিয়ন ধরে, তার মধ্যে দুটোই প্রোটন, একটা প্রোটন একটা নিউট্রন হবে তার মধ্যে, তার মানে বুঝতে পারছিস? এরকম হতে পারে। এবার সেটা ডিপেন্ড করে কোনটার মধ্যে কতগুলো অ্যাটম আছে, এই অ্যাটম বলছি, কতগুলো নিউক্লিয়ন আছে। ওইভাবে ডিসাইড করতে পারবি না তুই যে এর আলাদা সেল হয় ওর আলাদা সেল হয়। নিউক্লিয়াসের ভেতরেতে সবই একসাথে আছে। এবার সেলগুলোকে আমরা নিউক্লিয়ন ওয়াইজ ভাগ করছি। তো আমরা যে ক্যালকুলেশন করছি তখন যে স্পিন আর প্যারিটিটা আছে, দুটোকে আলাদা আলাদা ক্যালকুলেট করছি। সেইটাই তো বলছি, আমরা আলাদা ক্যালকুলেট করছি কারণ দুটো তো আলাদা পার্টিকেল, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা তাদেরকে লাস্টে গিয়ে সেই যোগই করছি টোটাল স্পিন বার করার জন্য। ও আচ্ছা আচ্ছা। বুঝেছিস? আলাদা করে বার করছি কি, কিন্তু যোগটা তো করছি, সেটা দেখ। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাবে। পরেরটা দেখ, আরো এক্সাম্পল না করলে বুঝতে পারবি না, দাঁড়া এক্সাম্পল গুলো কর, আরো ক্লিয়ার হবে। দাঁড়া, তারপরেরটা কি ছিল? 12C6 এ 6 প্রোটন, 6 নিউট্রন 6 প্রোটন, দুজনেরই ইভেন প্যারিটি, দুজনেরই 0। তাহলে এখানে কিছু বলারই নেই, এখানে স্পিন প্যারিটি কি হয়ে যাবে আমার? জাস্ট 0 প্লাস। বোঝা গেছে? আমি খাটবই না আর, যখনই দেখবো ইভেন্ট এগুলো সব এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এক্সপেরিমেন্ট করে, এবং এরা সব প্রপার্টি গুলো যখন আমি অন্যান্য আরো যত প্রপার্টি আছে সেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেট করে এটাই দেখা যায়। আর এটা তো স্বাভাবিক, দেখেই তো বুঝতে পারছি স্পিন নয় প্লাস হাফ হয় আর মাইনাস হাফ হয়, তাই তো? যখন ইভেন্ট থাকবে তারা অলওয়েজ 0 স্পিনেই থাকবে।
নেট স্পিন কত হবে? জিরোই তো হবে না, দুজনেই ইভেন মানে দুজনেরই স্পিন প্যারিটি 0+। এবার 13C6 কর, এখানে আমার প্রোটন নাম্বার 6, নিউট্রন নাম্বার 7। তাহলে বল প্রোটনের ক্ষেত্রে আমার স্পিন কি হবে? 0, প্যারিটি 0 ইভেন এনটা কনস্ট্যান্ট আছে, লাস্ট এনটা এই দেখ এন তো আছে 7খানা, এনটা প্রথম একটা লেভেলে ঢুকেছে, প্রথমের লেভেলে 2জন ঢুকেছে, তারপরের লেভেলে 4জন ঢুকেছে, তারপরের লেভেলটাতে আরেকজন ঢুকেছে। তাহলে আমার এই 1p 1/2 1p 1/2 1p হাফ, হ্যাঁ এটাতে আছে, তাহলে এর স্পিন হাফ। আর প্যারিটি কি হবে? p মানেই হচ্ছে l = 1 -1 to the power 1 মাইনাস। তাহলে আমার এর ক্ষেত্রে স্পিন প্যারিটি কি হবে? হাফ মাইনাস, কারণ 0+½ করলে হাফ এলো, আর অড ইভেন গুণ করলে অডই আসবে, হাফ মাইনাস। বোঝা গেছে? এর পরেরটা নিজেরা করবি, এর পরেরটা আমি বলবো না। 16 অক্সিজেন 8, এটা কি হবে বল স্পিন প্যারিটি? খুবই সোজা, আমি বলবো না। এটা স্পিন প্যারিটি 0 হবে। 0+। 0+ বলতে হবে, 0 বললে হবে না শুধু, এবার 0+ হবে, ইভেন ইভেন সব। ফার্স্ট ফর্মুলা, ফার্স্ট 1 নম্বর ফর্মুলাটাই লেখা আছে দেখ। আচ্ছা, লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, আমাদের সময় পরীক্ষায় এসেছিল এইটার, এখানে দেখ PO7 NO7, তাহলে এরা দুজনেই কনস্ট্যান্টে আছে, 1p হাফ। দিদি নিশ্চয় লেখো, ওখানটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমি এ করছি দেখ, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। 1p হাফ, দুজনেই 1p হাফে আছে, তাহলে দুজনেরই L1 = 1 হবে, এরও L2 = 1 হবে। L1 হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা L1 কোয়ান্টাম নাম্বার আর কি, সরি। তাহলে দুজনের ক্ষেত্রেই আমার কি J1, প্রথমটার জন্য J1 ধরি, J1 = কি হাফ, দ্বিতীয়টার জন্য J2 ধরি হাফ, L1 1, L2 1। তাহলে এখানে আমি কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম? স্পিন সমান কি হয়েছিল? J1 minus J2 তার মড প্লাস J1 minus J2 minus 1 করে ডট ডট করে J1 plus J2 পর্যন্ত। J1 minus J2 মানে কি? হাফ মাইনাস হাফ = 0, আর হাফ প্লাস হাফ = 1, তার মাঝখানে আর কিছু থাকবেই না এখানে, তাহলে 1ও হতে পারে, তাহলে এটাকে এইভাবে লেখা হবে 0 to 1। প্যারিটি কি হবে? -1 to the power L1 into -1 to the power L2, এটা 3 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তাহলে -1 to the power 1 -1 to the power 1, -1 into -1 into +1, তাহলে প্যারিটি হচ্ছে ইভেন। দিদি ওই স্পিন গুলোর মধ্যে এক এক করে গ্যাপ থাকবে তাই তো? হ্যাঁ এক এক করে গ্যাপ, এখানে কিছু হচ্ছে না, বুঝেছিস? এখানে 0-র পরেই 1 এসে মানে ধরো প্রথমটা যদি ওই 0 হয় আর লাস্টেরটা যদি 2 হয় তাহলে 0 1 2 এরকম হবে। আমাকে একটা জিনিস দেখ, যদি এখানে হ্যাঁ 0 1 2 এরকম ভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তখন তোকে তোর লাস্টে যেটা আসছে না সেটা এরকম অ্যারো দিয়ে সেটাই লিখতে হবে। যদি 7ও আসে 0 to 7 এরকম লিখতে হবে, সবাই বুঝতে পারবে যে 0 1 2 3 4 করে 7 অবধি গেছে, 1 1 করে কমতে থাকে, সরি বাড়তে থাকে। আচ্ছা তাহলে আমি এটাকে কিভাবে অ্যান্সারটা লিখবো? তাহলে আমার স্পিন প্যারিটি হবে 0+ থেকে 1+, ব্যাস এরকম, এইগুলোর মধ্যেই পড়বে, এরকমই পড়বে, বেশি শক্ত পড়ে না, আর কিছু নেইও। তুই ইভেন দেখলেই চোখ কান বুঝে লিখে দিবি যে ইভেন মানে হচ্ছে স্পিন আমার 0। কেন স্পিন 0 সেটা তো বুঝতে পারছিস, যে একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, সেই জন্য 0 হচ্ছে স্পিনটা।
প্যারিটিটাও ইভেন হবে। কেন প্যারিটিটা ইভেন হবে বলতো? আমি সেটাও তোদের দেখিয়ে দিই, দাঁড়া। যে ডাউট থাকতে পারে যে প্যারিটিটা কেন ইভেন হবে। প্যারিটির ফর্মুলাটা কি বললাম, যে যদি ইভেন থাকে, ঠিক আছে, তাহলে তোর দুটোই ইভেন ইভেন আছে। দুটোই যদি ইভেন ইভেন থাকে, তোর অর্ডার থাকলে ফর্মুলা কি হয়, -1 ইন্টু -1 ঠিক আছে। তোর অ্যাকচুয়ালি কি দেখা যাবে, যদি এখানে -1 ইন্টু -1 আছে তাহলেও +1ই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কখনো এরকম একটা -1 একটা +1 এরকম আসবে না। দিদি প্যারিটিটা তো মানে কোন স্টেটে আছে ওইটা না দেখে বলতে পারবো না। না, ওই জন্যই তো তোকে মুখস্থ করবে। আচ্ছা আর তুই সেটা না দেখে তুই জে এর ভ্যালুটাই বা বলবি কি করে? তোকে তো স্টেটটা দেখতে হবে, সেই স্টেটে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্পিনও বলতে পারবি না। তো ওই জন্যই বলছি মোটামুটি দেখ, তার বেশি আর ধরে না। খুব বেশি হলে তোকে তোকে যদি এখন, এবার আমি বলতে পারছি না, যদি 200, যদি ইউরেনিয়াম 238 দেয় তাহলে আমি বলতে পারছি না। তাহলে তুই মেকানিজম জানিস, বসে বসে বানাবি কোনটার পর কি হয়। হ্যাঁ ওটা তো তাহলে 5 নম্বর ডাউট। তখন করবি, ম্যাজিক নাম্বার দিয়ে করবি, সুবিধা হবে ম্যাজিক নাম্বার দিয়ে। যে 82 ম্যাজিক নাম্বার মানে হচ্ছে আমার 1G কমপ্লিট হয়ে গেছে, বুঝেছিস? 1G ম্যাজিক নাম্বার গুলো মনে রেখে দিবি যে কোন কোন স্টেটের সাথে হয়, ঠিক আছে। 1G দুটো স্টেট হয়, সেই দুটো স্টেটের নিচের স্টেটটা কমপ্লিট হওয়া মানেই 82 হয়ে যাওয়া। তারপর থেকে তুই এবার গুনবি। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ হ্যাঁ যদি তোকে ক্যালকুলেশন করতেই হয়, পুরোটা কেন ক্যালকুলেট করবি, যেরকম রেঞ্জে ওরা বলবে সেই রেঞ্জ অনুযায়ী সাজাবি। ম্যাজিক নাম্বার গুলো কোন কোন স্টেটে হয় সেগুলো মনে রেখে দিবি, তাহলেই পেরে যাবি সব। এই হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই হবে। পরের দিনকে নতুন রেডিও অ্যাক্টিভিটিটা তোদের একটু পরে শেখাবো। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটিটাতে আলফাডিকে বিরাডিকে ওগুলো একবারে করিয়ে দেবো। তো পরের দিনকে নিউক্লিয়ার রিঅ্যাকশন স্টার্ট হবে। ঠিক আছে। পরের দিনও মজাই পাবি, নিউক্লিয়ারটা ভালো রে বলছি, শোন। ঠিক আছে, পড়াশোনা কর। ঠিক আছে, সবাই যা, লেট করে যা। আচ্ছা দিদি, এটা কোন বই থেকে পাবো? এই ঘোষাল, এসএন ঘোষাল? এসএন ঘোষাল, দেখ ওখানে তোদের যেখানে এটা দিয়েছে না, ওর তলায় দেখবি অনেক বইয়ের নাম লেখা আছে। ওর মধ্যে এসএন ঘোষালও আছে, ক্রেনের বইটাও আছে, ওখানে অনেকগুলো বই আছে। আমি এসএন ঘোষাল থেকে করেছিলাম, কারণ এসএন ঘোষালটা আমি আগেও পড়েছি, তো এসএন ঘোষালটা অনেক বেশি ভালো এক্সপ্লেন করে। মানে এসএন ঘোষাল এগুলো আছে তো? হ্যাঁ, এসএন ঘোষালে এগুলো সব আছে। এরকম দেখ, আমি যে ওয়েতে শেখালাম সেগুলো মনে হয় শেখানো নেই, যতদূর মনে করছি। এগুলো কোনো বইতে ওরম থাকে বলে মনে হয় না। মানে এরকম ডেসক্রাইব করে হয়তো লেখা থাকে না, তোকে জাস্ট ইনফরমেশন গুলো দেয়া থাকে। নিজে তুই তো একবার শুনলি এখানে, তুই এবার গিয়ে পড়লে তুই সেটাই। এবার গিয়ে পড়লে কি কথা বলছিলিস, এটা কি কথা বলছিলিস রে? হ্যাঁ, বলবি তো? আমি দেখতে পাই না রে, বল না। ঠিক আছে, সবাই লেফট হয়ে যা, সবাই চলে যা, লিভ করে যা সবাই।